ওয়েলকাম এভরিওয়ান। আজকে আমাদের ম্যাথামেটিক্স ফাউন্ডেশন কোর্সে ইন্টিগ্রেশন ক্লাসে আজকে ইন্টিগ্রেশনের ফার্স্ট ক্লাস এবং এটা খুবই ইম্পর্টেন্ট একটা টপিক। কাইন্ড অফ বলা যায় যে ইন্টিগ্রেশন ছাড়া ফিজিক্সের মানে বিশেষ করে ফিজিক্স অলিম্পিয়াডের প্রবলেমগুলো সলভ করা কাইন্ড অফ এটা আসলে খুবই কঠিন হয়ে পড়ে, আর এটা সম্ভব না একটা পর্যায়ে গিয়ে। সো আমরা একদম স্টার্ট করে দেবো আজকে থেকে। আচ্ছা, প্রথমত ইন্টিগ্রেশন করার জন্য কিছু মেথডস আছে। এখন বিষয় হচ্ছে কেন মেথডস এর কথাটা চলে আসলো। তো এটা বোঝার আগে একটু ইন্টিগ্রেশন সম্পর্কে আমাদের বেসিক জানা প্রয়োজন। প্রথমত আমরা কি পড়েছি? আমরা পড়েছি ডিফারেন্সিয়েশন, ক্যালকুলাসের পার্ট মেইনলি। ক্যালকুলাস এটার অ্যাকচুয়ালি দুইটা পার্ট হয়, একটা হচ্ছে ডিফারেন্সিয়েশন, এটা আমরা অলরেডি করেছি, তাই তো? আচ্ছা, এবং আরেকটা হচ্ছে ইন্টিগ্রেশন, যেটা হচ্ছে আজকে আমাদের টপিক। সম্ভবত এটা নিয়ে আমাদের 3টা ক্লাস থাকতে পারে। তো আচ্ছা, এটা হচ্ছে আমাদের ইন্টিগ্রেশন। এখন এই ইন্টিগ্রেশন অ্যাকচুয়ালি কি মিন করে? এটা কাইন্ড অফ বলা যায় ডিফারেন্সিয়েশনের জাস্ট অপোজিট। সো এটাকে আমি অ্যান্টি ডেরিভেটিভও বলতে পারি চাইলে। সো এটা অ্যান্টি ডেরিভেটিভ বলছি আমি জাস্ট একটা কুইক ইনটুইশন বোঝার জন্য আসলে। আচ্ছা ঠিক আছে, তো যেমন আমি একটা উদাহরণ দিতে পারি। আমরা অলরেডি ডিফারেন্সিয়েশন যেহেতু করেছি, আমি যদি বলি এক্স কিউব, এটাকে ডিফারেন্সিয়েট করতে এক্স এর রেসপেক্টে, তাহলে বলতে পারি ডি এক্স কিউব। আচ্ছা, এটা জন্য কি বলতে পারি? ডি এক্স কিউব বাই ডিএক্স, অথবা অ্যাকচুয়ালি যেভাবে প্রোনাউন্স করা হয় ডিডি এক্স অফ এক্স কিউব। ওকে, তো আমরা কি বলতে পারি? পাওয়ারটা সামনে চলে আসবে এন্ড এখান থেকে পাওয়ার 1 কমে যাবে। So, আমি এটা লিখতে পারছি। এখন ইন্টিগ্রেশনে কি করা হয়? ফার্স্ট অফ অল ইন্টিগ্রেশনের ফরম্যাটটা বুঝতে হবে। ইন্টিগ্রেশনে যেমন আমাদের ডেরিভেটিভ বা ডিফারেন্সিয়েশনের যে সাইন আছে, যে অপারেটর আছে, সেটা আমরা এইভাবে প্রকাশ করি যে ডিডি এক্স অফ সামথিং। আর যেখানে এইখানে একটা ফাংশন থাকবে, সেটা এক্স এর ফাংশন থাকবে। ওকে, তো এটা হচ্ছে ভ্যারিয়েবল, আর এটা হচ্ছে তার ফাংশন। এটা হচ্ছে ভ্যারিয়েবল, সো এটার রেসপেক্টে হচ্ছে, আর এটা হচ্ছে কি ফাংশন, ওই ভ্যারিয়েবল ফাংশন। ওকে, এখন ইন্টিগ্রেশনের ক্ষেত্রে কি হয়? ইন্টিগ্রেশনের ক্ষেত্রে আমাদের অপারেটর হচ্ছে এই যে একটা অপারেটর, এটাকে আমরা ইন্টিগ্রাল সাইন বলতে পারি। আর এটা পাশাপাশি এখানে যেমন একটা ভ্যারিয়েবল রেসপেক্ট আমি ডিফারেন্সিয়েট করেছি, এখানেও সেম টু সেম একটা ভ্যারিয়েবল রেসপেক্টে কি করা হয়? ইন্টিগ্রেট করা হয়। এই জন্য এখানে যে এই জাস্ট এই যে ডিএক্সটা আছে, আমরা এখানে পাশাপাশি বসিয়ে দিব এবং মাঝখানে আমরা আমাদের ফাংশনটা দিয়ে দিব। ওকে, সো এটা হচ্ছে একদম বেসিক একটা ইন্টিগ্রেশনের যে অপারেটর যেভাবে ইউজ হয়, মানে কিভাবে লিখতে হয় সেটা। তো এই ফর্মটাকেই আমরা যদি কি করতে চাই, ডিফারেন্সিয়েশন তো করেছি, এটাকে যদি ইন্টিগ্রেট করতে চাই, মানে ইন্টিগ্রেশনের মাধ্যমে লিখতে চাই, তাহলে কি বলতে পারি? বলতে পারি ইন্টিগ্রাল সাইন, যেটা মাঝখানে যদি আমি 3x² রাখি, তাহলে, আর এটা কার রেসপেক্টে ইন্টিগ্রেট করছি? অবশ্যই এক্স এর রেসপেক্টে, এই জন্য এখানে ডিএক্স দিচ্ছি। তো এইটাকে ইন্টিগ্রেট করলে আমাদের পেয়ে যাবো আমরা হচ্ছে এক্স কিউব। আলটিমেটলি কি হলো? আমরা দেখছিলাম যে এক্স কিউব, এটাকে যদি আমি কি করি, এখান থেকে যদি আমি ডিফারেন্সিয়েট করি, তাহলে পাবো dx²। সো এটাকে আমি ডিফারেন্সিয়েট বলছি। আচ্ছা, আবার আমি যদি এখান থেকে এটাতে ইন্টিগ্রেট করি, তাহলে কি পাবো? সেম আগের ফাংশনটা পেয়ে যাবো। তো এটা হচ্ছে একদম বেসিক ধারণা। তো চাইলে এখান থেকে আমরা কিছু ফর্মুলা ক্রিয়েট করতে পারি। বিষয়টা কেমন? আহ সবসময় তো 3x² এই ফর্মেটটা নাও থাকতে পারে। তো ইন্টিগ্রেশনের ক্ষেত্রে যদি x⁴n এই ধরনের কোনো ফাংশন থাকে, তাহলে আমরা কিভাবে সেটাকে ইন্টিগ্রেট করব? সো ফাংশনটা হচ্ছে x⁴n, আমার ভ্যারিয়েবল হচ্ছে এক্স, এটাকে ইন্টিগ্রেট করতে হবে। তো এটার জন্য একটু খেয়াল করে দেখা যাবে এটা ক্ষেত্রে কি হয়েছে। এটা ক্ষেত্রে 3 ছিল, 3টা নেই, তার মানে কি এখানে এনিহাউ এটা ইন্টিগ্রেশন করার পরে নিচে একটা কি এসেছিল? 3 এসেছিল, যাতে 3 আর 3 ক্যান্সেল আউট হয়ে যায়। আবার এখানে আগে x² ছিল, এখন সেখানে x³ এসেছে। So আমি এইভাবে লিখতে পারি। দেখা যাচ্ছে এখানে যে পাওয়ারটা ছিল, সেই পাওয়ারটা এখানে 1 যোগ হয়েছে, এবং ওই যে পাওয়ারটা সেটা আবার কি ডিভাইড হয়ে গিয়েছে। দেন আমরা এইভাবে লিখতে পারি। সো এটা কিভাবে আরেকভাবে ইন্টারেকশন বোঝা যায়? যেমন আমরা ডিফারেন্সিয়েশন করে দেখেছিলাম, x⁴n যদি থাকতো, এটাকে যদি ডিফারেন্সিয়েশন করতাম, তাহলে n সামনে চলে আসতো এবং x⁴n-1 হয়ে যেত, তাই তো? আচ্ছা, তো ইন্টিগ্রেশনের ক্ষেত্রে কি হবে? ঠিক এর উল্টাটা হবে। উল্টা করার ক্ষেত্রে কি বলতে পারবো? যে x⁴n যদি হয়, n এর সাথে +1 যোগ হবে, এবং তারপর কি হবে? এই টোটাল জিনিসটাতে আমি n+1 দ্বারা ভাগ করে ফেলবো।
এখন তোমার কোয়েশ্চেন হতে পারে যে ভাই আপনি বললেন এখানে একদম উল্টা করব, প্রথমে তো আমরা এনটাকে সামনে নিয়ে এসেছিলাম, তারপরে আমি -1 করেছি, বাট এখানে প্রথমে +1 করছি, দেন গিয়ে হচ্ছে আমি m+1 এই টোটাল যে এক্সপোনেন্ট আছে সেটাকে আমরা কি করছি, ভাগ করে দিচ্ছি। সো এটাকে কাইন্ড অফ একটা ওয়েতে ধরতে পারো, যে জাস্ট একটা বোঝার জন্য বলছি। ধরো তুমি এ পয়েন্ট থেকে একটা কি বি পয়েন্টে যাওয়ার চেষ্টা করছো। আচ্ছা, আর এর মাঝখানে দুইটা পয়েন্ট আছে, এটাকে আমি বলছি পি, এটাকে আমি বলছি কিউ। তুমি যখন এ থেকে বি তে যাবে, প্রথমে তোমার কাছে পি আসবে, তারপর তোমার কাছে কিউ আসবে। বাট বি থেকে তুমি যখন কিউতে আসা, সরি, এতে আসার চেষ্টা করবে, তোমার ফার্স্ট অফ অল তোমার কাছে আসবে কিউ, দেন আসবে পি। সো এই এক্সাম্পল নিয়ে তোমরা বুঝতে পারো, প্রথমত আমাকে এখানে আমরা শুরুতে করেছিলাম n-1, মানে শুরুতে আমরা এনটাকে সামনে নিয়ে এসেছিলাম, তারপর করেছি n-1। যেহেতু উল্টা আমরা যে অপোজিটটা করছি, তা আমরা +1 করেছি, এবং শেষে গিয়ে আমরা +1 দ্বারা ডিভাইড করে দিয়েছি, দ্যাট মিনস n+1 দ্বারা ডিভাইড করে দিয়েছি। আচ্ছা, এত কিছু বলার আসলে প্রয়োজন নেই, আমরা সরাসরি কিছু ফর্মুলা দেখব এবং মোটামুটি বোঝার চেষ্টা করব, তারপর বেশ কিছু ম্যাথ করব। সো আজকে আমাদের যেই ক্লাসের যে ফ্লো, মেইনলি আমরা কি চেষ্টা করছি, আমরা চেষ্টা করব যে আসলে কিভাবে ইন্টিগ্রেশনের সাথে আমরা পরিচিত হতে পারি, এবং কিভাবে ইন্টিগ্রেশনের যে ক্যালকুলেশন গুলো আছে সেগুলো আমরা ইজিলি করতে পারি। এবং ওদের সাথে যখন আমরা ইউজ টু হয়ে যাব, তখন ইন্টিগ্রেশন দেখলে আমাদের ভয় কাজ করবে না। তখন গিয়ে যদি আমি বোঝার চেষ্টা করি যে ইন্টিগ্রেশন কোথায় কোথায় ইউজ করা যায়, তখন সেই জিনিসটা আমাদের জন্য সবচেয়ে বেশি ইফেক্টিভ হবে। তো এই জন্য আমরা প্রথমে দেখছি না যে ইন্টিগ্রেশনের কাজটা কোথায়, কিভাবে আমরা কাজ করতে পারবো, এটা হয়তো আমাদের নেক্সট ক্লাসে থাকবে। তো এর আগে আমরা চেষ্টা করব ইন্টিগ্রেশনকে কিভাবে আমরা আসলে কি করতে পারি, ইউজ করতে পারি, বা মানে দ্যাট মিনস আমি এটার ক্যালকুলেশনটা কিভাবে বের করতে পারি। তো আমি এখানে একটা বেসিক আইডিয়া বোঝানোর চেষ্টা করেছি। আর তার হচ্ছে আমাদের ফিজিক্সের ক্ষেত্রে হচ্ছে আহ, খুব কমন কয়েকটা ভ্যারিয়েবল, একটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট যেটাকে আমি এস বলছি, একটা হচ্ছে ভেলোসিটি যেটাকে ভি বলছি, আর একটা হচ্ছে আমার অ্যাক্সেলারেশন। তো দেখা যায় তুমি যখন এই এক্স বা ডিসপ্লেসমেন্টকে তুমি যখন ডিফারেন্সিয়েশন করবা, তখন কি পাবা, তখন তুমি পাবা হচ্ছে ভেলোসিটি। ভেলোসিটিকে তুমি যদি আবার ডিফারেন্সিয়েট করো, তাহলে তুমি পাবা অ্যাক্সেলারেশন। তাহলে কি বলা যায়, বলা যায় যদি অ্যাক্সেলারেশনকে আমি ইন্টিগ্রেট করি তাহলে পাবো ভেলোসিটি, আবার ভেলোসিটিকে যদি আমি ইন্টিগ্রেট করি তাহলে পাবো আমি ডিসপ্লেসমেন্ট। সো এটা আমি এখানে লিখে দিতে পারি, যে এখানে যদি আমি ডিফারেন্সিয়েশন করি, তাহলে আমি কি পাচ্ছি, এস থেকে কি পাচ্ছি, এ পাচ্ছি, এস থেকে ভি হয়ে তারপর এ পাচ্ছি। আর এখান থেকে যদি ইন্টিগ্রেট করতে চাই তাহলে কি করব, এ থেকে আমি প্রথমত ভি পাবো, ভি থেকে তারপর আমি কি পাবো, আমি এস পেয়ে যাব। আচ্ছা, আর গত ক্লাসে কাইনেমেটিক্সে আমরা ডিফারেন্সিয়েশন যেভাবে ইউজ করেছি, কিছু দেখেছি, ফর্মুলা দেখেছি, বা জাস্ট কিছু রিপ্রেজেন্টেশন দেখেছি, ফর্মুলা বলা উচিত নয়, যে আমরা ভেলোসিটিকে কিভাবে রিপ্রেজেন্ট করতে পারি, অ্যাক্সিলারেশন কিভাবে রিপ্রেজেন্ট করতে পারি, সেটা আমরা দেখেছি। যেমন আমরা বলেছিলাম যে ভি, ভি মানে ভেলোসিটি, সেটা হয়ে যাবে dx/dt। এখানে এক্স মানে বোঝাচ্ছি, এক্স হচ্ছে আমার একটা ডিসপ্লেসমেন্ট। ওকে, তাহলে অ্যাক্সিলারেশন কি হবে, অ্যাক্সিলারেশন হয়ে যাবে d²x/dt²। বাট অ্যাকচুয়ালি এটাকে আমরা এভাবে বলতে পারি যে ডাবল ডেরিভেটিভ অফ এক্স, এভাবে বলে ফেলতে পারি। সো ওকে, আমরা লিখছি। এখন চাইলে এটাকে আরেকভাবে লেখা যায়, সেটা কিভাবে, আমি যদি এমন করতাম যে dx নিচে হচ্ছে আমার এখানে কি দিচ্ছি, ডিভি দিচ্ছি। আহ আচ্ছা, ওকে। সো এটাকে চাইলে আমরা ভি ডিভি ডিএক্স লিখতে পারি। এখন ভি ডিভি ডিএক্স এটা আমরা গত ক্লাসে দেখেছিলাম কিভাবে এটা প্রমাণ করা যায়। তো এটা জাস্ট সিম্পল, কারণ আমরা কি করছিলাম, যে এক্স যদি একটা ডিসপ্লেসমেন্ট থাকে, এটাকে যখন ফার্স্ট ডেরিভেটিভ করবো dx/dt, সেটা হয়ে যাবে ভেলোসিটি। এখন এটাকে আরেকবার ডেরিভেটিভ করতে হবে, মানে ডিভি/ডিটি, এইটা মানে কি আমার অ্যাক্সেলারেশন। সো এখান থেকে আমি জাস্ট ডিভি/ডিটি এটাকেও লিখতে পারি। ওকে, তো এই ডিভি/ডিটি এটাকে চাইলে আমরা কি করতে পারি, আমরা ডিভি বাই এখানে ডিএক্স দিতে পারি, টাইমস dx/dt দিতে পারি। তোমাদেরকে বলেছিলাম যে এটা কাইন্ড অফ ভাগের মতো, ভাগের মতো হচ্ছে আমি চাইলে এখানে ক্যান্সেল আউট করে ফেলতে পারি যে সকল ফ্র্যাকশন আমরা ইউজ করি। বাট এখানে যে মেইন রুলটা ইউজ হয় সেটা হচ্ছে চেইন রুল, এটাকে বলি আমরা চেইন রুল। তো চেইন রুল এক্স্যাক্টলি কি, চেইন রুল হচ্ছে এমন, জাস্ট ইজিলি বোঝানোর জন্য, যে আমরা এই ভি ফাংশনটাকে, আমাদের কথা ছিল টি দ্বারা কি করতে, ডিফারেন্সিয়েশন করতে, বাট আমরা এখানে ধরে নিচ্ছি যে এই ভেলোসিটিকে আমি এক্স দ্বারা ডিফারেন্সিয়েট করব। তো আমি এটা লিখেছি, বাট আমি যদি ধরে নিচ্ছিলাম এক্স কে এক্স দ্বারা, তো এটা তো শুধু ধরলে হবে না,
আমাকে তো এক্স্যাক্টলি কি ছিল, টি ছিল। তো আমি যেটা নিয়ে ধরে লিখেছিলাম সেটাকে আমি আবার কি করেছি, টি দ্বারা ডিফারেন্সিয়েট করেছি। আচ্ছা, তো এখান থেকে যেটা পাচ্ছি, এই যে ডিএক্স বাই ডিটি, এটা মানে ভি হয়ে যাবে ভেলোসিটি, আর এখানে ডিভি বাই ডিএক্স। আমরা এখানে এই কথাগুলো লিখে ফেলেছি। তো অলরেডি আমরা কি দেখেছি, এখানে হচ্ছে আমাদের আমরা কিছু ডিফারেন্সিয়েশন, মানে যে আমাদের ভ্যারিয়েবল যেগুলো আছে সেগুলোকে কিভাবে ডিফারেন্সিয়েশনের মাধ্যমে রিপ্রেজেন্ট করতে হয় সেটা আমরা লিখে ফেলেছি। তো এখন আমরা এক্স্যাক্টলি ইন্টিগ্রেশনে চলে যাব। ওকে, ফার্স্ট অফ অল কিছু ফর্মুলা আমাকে দেখে নিতে হবে। এখানে অনেকগুলো ফর্মুলা আছে, দেখে একটু ভয়, মানে ভয় পাওয়া লাগতে পারে, বাট বিষয়টা এমন না। প্র্যাকটিস করতে করতেই জিনিসটা কি একদম ইউজ টু হয়ে যাব। সো এখানে একটু বিষয় তোমাদেরকে নিজে থেকে একটু পরিশ্রম করতে হবে, সেটা কি, তোমাদেরকে বেশি বেশি করে ইন্টিগ্রেশন ম্যাথ গুলো করতে হবে। এটা যদি করতে পারো তখন দেখবে যে এই বিষয়গুলো তোমাদের কাছে কাইন্ড অফ ইউজ টু হয়ে যাচ্ছে, পরিচিত হয়ে যাচ্ছে, তখন তুমি আসলে এতটা প্যারা খাবা না। ওকে, তো এখন আরেকটা কথা, যে ডিফারেন্সিয়েশনের ক্ষেত্রে ডিফারেন্সিয়েশনের ক্ষেত্রে আমরা চেইন রুল জিনিসটাকে ইউজ করতে পারি, বাট ইন্টিগ্রেশনে এই ধরনের চেইন রুল বলে কিছু হয় না। তো এইটা একটু ঝামেলা। দেখা যাচ্ছে যদি একটা ফাংশন থাকে এফ অফ এক্স, এইটা ইকুয়ালস টু হচ্ছে এভাবে ধরা যায় যে ই টু দি পাওয়ার এক্স, দেন হচ্ছে এক্স ই টু দি পাওয়ার এক্স টু দি পাওয়ার এক্স কিউব, এভাবে লিখে দিচ্ছি এই ফাংশন। এখন এইটাকে যদি আমি ডিফারেন্সিয়েশন করতে চাই তাহলে কি কিভাবে লিখতে পারি, যে আমি বলতে পারি ডি ডিএক্স অফ এ টু দি পাওয়ার এক্স টু দি পাওয়ার কিউব, মানে এক্স কিউব অ্যাকচুয়ালি। সো এখান থেকে কি বলতে পারি, ফার্স্ট অফ অল আমি এই টোটাল জিনিসটাকে কি ধরে নিব, এই টোটাল জিনিসটাকে ধরে নিচ্ছি ধরো এক্স। তাহলে কি হতো, তাহলে আমি সিম্পল বলতে পারতাম এটা হচ্ছে ই টু দি পাওয়ার এক্স, বাট আমি যাকে ধরেছি সে তো আসলে এক্স না। তো এই জন্য কি করব, এটাকে আমি আবার ডিফারেন্সিয়েট করব। তো এক্স কিউবকে ডিফারেন্সিয়েট করলে দেখা যায় এটা 3x² হয়ে যাচ্ছে। তো এখান থেকে বলতে পারছি এটা মেইনলি হয়ে যাবে 3x² ই টু দি পাওয়ার এক্স। আচ্ছা, এখানে একটু ঝামেলা আছে, কি ঝামেলা বলো তো, আমরা এখানে এক্স ধরেছিলাম কাকে, এক্স কিউবকে। তো শুধু এখানে এক্স লিখলে হবে, হবে না। এই জন্য আমার এখানে আলটিমেটলি কি লিখতে হবে, এক্স কিউবটাকেই লিখে দিতে হবে। সো এখন আমার টোটাল যে ডিফারেন্সিয়েশন আছে এটা কমপ্লিট। ওকে, এখন এই ধরনের কোনো ফাংশনকে যদি ইন্টিগ্রেট করা যায়, মানে ইন্টিগ্রেট করার চেষ্টা করি, তাহলে আমাদের প্রথমত প্রচুর ঝামেলা করতে হবে। এখানে হয়তো আমাদের প্রতিস্থাপন বা যে সাবস্টিটিউশন মেথড আছে এগুলো হচ্ছে ইউজ করতে হতে পারে, বা আমরা ইজিলি এভাবে ডিফারেন্সিয়েট করতে, ইন্টিগ্রেট করতে পারবো না যে কোনো ফাংশনকে। তো এভাবে দেখা যায় অনেকগুলো ফাংশন আসলে ইন্টিগ্রেট করা পসিবল হয় না। আবার কিছু কিছু ফাংশনের ইন্টিগ্রেশন করা খুবই মানে টাফ হয়ে যায়, খুবই লেংদি ক্যালকুলেশন হয়ে যায়। তো এই ধরনের ঝামেলা থাকে। তো এটার মেইন কারণ হচ্ছে, জাস্ট একটা এক্সাম্পল দিয়ে বোঝানোর চেষ্টা করেছি যে চেইন রুল আমরা ইউজ করতে পারি না। তো এই জন্য আমাদের অনেকগুলো ফরম্যাট, অনেকগুলো কাইন্ড অফ টাইপ, এগুলো আমাদেরকে মনে রাখতে হয়। ধরো এমন যদি হয় যে ডিফারেন্সিয়েশন নিচে হচ্ছে আহ এমন কিছু থাকছে যে √1/√5 - x², এটাকে আমার ডিফারেন্সিয়েট করতে হবে এক্স এর রেসপেক্টে। তখন কি করা যায়, এই বিষয়গুলো আমাদের কি মনে রাখতে হবে। তো এগুলো কেমন, কিভাবে বের করা হয়েছে, এগুলো মিলি হচ্ছে কিছু আইডিয়া ইউজ করে আমরা ফার্স্ট অফ অল একটা ফাংশন ক্রিয়েট করেছি যেটাকে ডিফারেন্সিয়েট করেছি। ডিফারেন্সিয়েট করে করে দেখেছি এই ধরনের কোনো ফরম্যাট আসে কিনা। দেন হচ্ছে আমরা এটাকে এভাবে লিখেছি যে যদি এইটা ডিফারেন্সিয়েট এটা হয়, মানে ধরছি এ, এ ডিফারেন্সিয়েট করে যদি আমি বি পাচ্ছি তাহলে বি এর ইন্টিগ্রাল করলে অবশ্যই কি পাবো, এ পেয়ে যাবো। জাস্ট এই কথাটাই। ওকে, তো দেখি আমাদের যেই ফর্মুলা গুলো আছে। তো এখানে হচ্ছে, আচ্ছা এখানে একটা কথা লিখেছি যে এ এক্স প্লাস বি, এখানে এ এক্স প্লাস বি এই ধরনের একটা ফাংশন লেখা আছে। তো আমরা যদিও বা চেইন রুল ইউজ করতে পারি না, বাট শুধুমাত্র এই একটা কেস যখন আমরা চাইলে কাইন্ড অফ চেইন রুল আমরা ইউজ করতে পারি। মানে এই টোটাল জিনিসকে আমি এক্স ধরে নিতে পারি। ওকে, এই টোটাল জিনিসকে আমরা এক্স ধরে নিতে পারি। তো দেখা যাবে এটাকে যদি আমি কি করি, ইন্টিগ্রেট করতে চাই, মানে জাস্ট এক্স কে যদি ইন্টিগ্রেট করতে চাই তাহলে কি লিখতে হতো, যে এখানে x² বাই 2 থাকার কথা ছিল, এটা হতে পারতো। আচ্ছা, বাট যখন আমি এ এক্স প্লাস বি করছি, তখন এইখানে যে আমার কি ছিল, একটা কোএফিসিয়েন্ট ছিল। তো ডিফারেন্সিয়েশনের ক্ষেত্রে আমরা তো কোএফিসিয়েন্টটাকে একদম সাথে সাথে যেভাবে ছিল গুণাকারে থাকলে গুণাকারে রাখতাম, যদি ভাগাকারে থাকতো তাহলে ভাগাকারে রাখতাম। বাট এখানে যদি গুণ থাকে সেটাকে ভাগ করতে হবে, বা যদি ভাগ থাকে সেটাকে গুণ করতে হবে। আলটিমেটলি এইভাবে বলা যায়, পাশে যেই থাকবে কোএফিসিয়েন্ট থাকবে সেটার আমি একটা মাল্টিপ্লিকেটিভ ইনভার্স নিব এবং সেটাকে গুণাকারে লিখে দিব। তো এর মাল্টিপ্লিকেটিভ ইনভার্স কি, 1/a। তো 1/a এর সাথে গুণ করলে কি হবে, x² বাই 2a।
ওকে, এখন হচ্ছে বি, বি কি আরেকটা মানে একটা কনস্ট্যান্ট, এখন বি কে ইন্টিগ্রেট করলে কি পাওয়া যাবে? তো এটা বোঝার জন্য একটা ভালো ওয়ে হচ্ছে আমরা কাজ করি, চলো 5x এটাকে ডিফারেন্সিয়েশন করি। তো এটাকে যদি আমি ডিফারেন্সিয়েট করতে চাই, আমি এফ অফ এক্স ইকুয়ালস টু 5x লিখছি, তাহলে এফ ড্যাশ এক্স এটা হয়ে যাবে জাস্ট 5। তার মানে কি, জাস্ট এখানে একটা এক্স ছিল, সেজন্য আমি এখানে কনস্ট্যান্ট পেয়েছি। তার মানে যদি কনস্ট্যান্ট থাকে তাহলে জাস্ট এক্স কি হয়ে যাবে, পাশে গুণাকারে হয়ে যাবে, তাহলে বলতে পারি এখানে এইটা ইকুয়ালস হয়ে যাবে বিএক্স, তাই তো? আচ্ছা, তো এটাকে আমরা একটু ভালো করে আবার লেখার চেষ্টা করি, যে গুছিয়ে কিভাবে লেখা যায়। তো এটার জন্য একটা কাজ করতে পারি, সেটা কি, আমরা ধরে নিচ্ছি এইভাবে জাস্ট এ এক্স প্লাস বি এটাকেই ইন্টিগ্রেট করব, এটাকে ইন্টিগ্রেট করব। তো ইন্টিগ্রেশনের ক্ষেত্রে আমরা কি করতে পারি, সিমিলারলি আমি এখানে এ এক্স এটা ই করতে পারি, রাখতে পারি, প্লাস ইন্টিগ্রেশন অফ বি এটাও রাখতে পারি। তবে এখানে একটু একটু ভুল হয়েছে, আমার এখানে ডিএক্স সাইনটা দিতে হবে, আর এখানে বি ডিএক্স এটাও লিখতে হবে। তো দেখা যাবে এইখানে কি আছে, এটা কোএফিসিয়েন্ট আছে। তো আমার কথা মতো কোএফিসিয়েন্টে কি একটা কথা ছিল, মানে মাল্টিপ্লিকেটিভ ইনভার্সে নিচে চলে আসার কথা ছিল। তবে এখানে একটু ঝামেলা আছে, কি ঝামেলা, এইটা যেহেতু একদম জাস্ট এক্স আকারে আছে, মানে কোনো ফাংশনের ভিতরে এটা নেই। যদি এমন থাকতো যে সাইন এ এক্স এটা যদি থাকতো, তখন আমি এ এক্সটাকে কি ধরে নিচ্ছি, এক্স ধরে নিচ্ছি। বাট এখানে তো আসলে এক্স আছে, এখানে ধরার কোনো প্রয়োজন হচ্ছে না। তখন এটাকে জাস্ট এ এই থাকবে, এক্স চলে আসবে, ডিএক্স ইন্টিগ্রেশন অফ বি ডিএক্স এইটা আসবে। বাট যদি এমন হতো যে কোনো ফাংশনের মাঝখানে এটা থাকতো, তখন আমাকে কি করতে হতো, এটাকে ডিভাইড করতে হতো। সো আমাদেরকে এই দুইটা ডিফারেন্স ভালো করে বুঝতে হবে। যদি একটা ফাংশনের মাঝখানে এ এক্স প্লাস বি এই ধরনের ফরম্যাট থাকে, তখন সেটা কি আমাকে কি করতে হবে, আমাকে জাস্ট 1/a আকারে ভাগ করে দিতে হবে। ওকে, বা 1/a আকারে গুণ করে দিতে হবে, যেটা এ এ থেকে মানে এ কে ভাগ করতে হবে আর 1/a কে গুণ করতে হবে। তো এটা করলে দেখা যাবে যে এ তো থাকছেই, এখানে x² বাই 2 হয়ে যাচ্ছে, পাশাপাশি এখানে bx হয়ে যাচ্ছে। আচ্ছা, তারপরে আমি এখানে একটা সি দিব। এখন সিটা কেন দিব, এটা একটু বেসিক বিষয়, এটা একটু বোঝার চেষ্টা করি। আমি যখন একটা ফাংশন ধরলাম x³ এটাকে আমি কি করার চেষ্টা করছি, ইন্টিগ্রেট করার চেষ্টা করছি, আমার কথা মতো এটা হওয়ার কথা ছিল x⁴/4, এতটুকুই। আচ্ছা, বাট আমি এখানে একটা সি লিখছি, কেন লিখছি, কারণ যদি ফাংশনটা এমন হতো x⁴, আচ্ছা এই যে ফাংশন লিখি যেটা ডিফারেন্সিয়েশন করার জন্য ঝামেলা হবে না, ধরলাম x³ এটাকে ডিফারেন্সিয়েট করব। আচ্ছা, তো এইভাবে এই ফাংশনটাকে, এটাকে যদি আমি ডিফারেন্সিয়েশন করতে চাই, তাহলে আমি কি বলতে পারি যে এটাকে এফ অফ এক্স লিখে দিচ্ছি, এফ অফ এক্স লিখে দিচ্ছি, তাহলে এফ ড্যাশ যেটা হবে এইটাকে একবার লিখবো, মানে আমাকে এভাবে লিখতে হবে যে dx³ বাই dx, বা এখানে হচ্ছে d3/dx। দেখা যাচ্ছে এটা হচ্ছে কনস্ট্যান্ট, তো এটা আলটিমেটলি কি কি হয়ে যাবে, জিরো হয়ে যাবে, এটা জিরো হয়ে যাবে, আর এখান থেকে পাবো আমি 3x²। ওকে, তার মানে হচ্ছে আমি যদি এখন 3x² কে ইন্টিগ্রেট করতে চাই, তাহলে কি পাবো, আমি এখানে পেয়ে যাব জাস্ট x³। বাট এখানে তো 3 ছিল, সেটা তো আসতেছে না এখানে। এই জন্য যে এই 3 তো 3 থাকতে পারে, অন্য কিছু যে কোনো কনস্ট্যান্টই থাকতে পারে, সেই কনস্ট্যান্টটাকে দেখানোর জন্য আমরা একটা সি অ্যাড করে দিই। কখন অ্যাড করে দিই, যখন এখানে ইনডেফিনিট ইন্টিগ্রাল থাকে। আচ্ছা, তাহলে একটু বোঝার চেষ্টা করি ইনডেফিনিট ইন্টিগ্রাল কি। সো আমি যখন ইন্টিগ্রাল এদেরকে আমি দুইটা ওয়েতে ভাগ করতে পারছি, একটা হচ্ছে ডেফিনিট, একটা হচ্ছে ইনডেফিনিট। ডেফিনিট, একটা হচ্ছে ইনডেফিনিট, মানে একটা নির্দিষ্ট অন্যথা অনির্দিষ্ট। তো এইটা বোঝার জন্য একটা ভালো ওয়ে হচ্ছে আমরা যদি এটা দেখার চেষ্টা করি যে ইন্টিগ্রেশন অ্যাকচুয়ালি কি মিন করে। ইন্টিগ্রেশন এর বিভিন্ন মিনিং আছে, একটা হচ্ছে অ্যান্টিডেরিভেটিভ, আরেকটা হচ্ছে এটা গ্রাফের মাঝখানে বিভিন্ন গ্রাফের জাস্ট এরিয়াটা মেজার করে। কি ধরনের এরিয়া, আমি ধরে নিচ্ছি এটা একটা গ্রাফ, মানে এটা একটা আমার অ্যাক্সিস, অ্যান্ড গ্রাফটা হচ্ছে কাইন্ড অফ এই ধরনের সিমিলার একটা গ্রাফ। তো এই গ্রাফের যেই এক্স অ্যাক্সিসের সাথে যেই এরিয়াটুকু করেছে সেটাকে মেজার করে। অর্থাৎ আমি বলতে চাচ্ছি, ধরলাম এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত, অ্যান্ড এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত, মাঝখানে যে টোটাল যতটুকু এরিয়া আছে, মানে এই এরিয়াটুকু, এই এরিয়াটুকু, সে এই এরিয়াটুকু মেজার করে ফেলে ইন্টিগ্রেশনের মাধ্যমে, এটা মেজার করা যায়। আচ্ছা, তো এটা কিভাবে করা যায় এটা আমরা নেক্সট ক্লাসে দেখবো, বাস জাস্ট আমরা এখানে একটা আপাতত আইডিয়া নিচ্ছি। তো এরপরে যদি আমি এটা বলতে পারি, এখন ডেফিনিট বা ইনডেফিনিটের প্রয়োজনটা কি, প্রয়োজনটা হচ্ছে সেখানেই আমি যদি এভাবে ফিক্সড করে দিই যে আমার আসলে টোটাল এরিয়াটা প্রয়োজন না, আমার কতটুকু প্রয়োজন,
আমার এ থেকে বি পয়েন্ট পর্যন্ত প্রয়োজন। মানে আমার ফাংশনটা হচ্ছে এমন, এর মাঝখানে দুইটা পয়েন্ট, একটা পয়েন্ট হচ্ছে এখানে এ আর একটা পয়েন্ট হচ্ছে এখানে বি। সো আমার এ থেকে বি পয়েন্ট পর্যন্তই এরিয়াটা প্রয়োজন। তখন আমি কি করব? তখন হচ্ছে আমি এখানে এই যে ডেফিনিট ইন্টিগ্রাল আছে সেটা ইউজ করব। ডেফিনিট ইন্টিগ্রাল ইউজ করলে আমি তো বুঝতে পারবো যে এই ফাংশনের মাঝখানে এ থেকে বি পয়েন্ট পর্যন্ত কতটুকু এরিয়া আছে। আর যদি ইনডিফিনিট করতাম তার মানে বোঝাতো যে টোটাল, মানে আমার যে ইটা আসতো, ভ্যালুটা আসতো, সেই ভ্যালুটা মাঝখানে একটা ফাংশন আকারে আসতো। যদি ফাংশনের উপর ভ্যালু বসিয়ে বসিয়ে আমি আলটিমেটলি কি করতে পারতাম, এরিয়াটা বের করতে পারতাম। আচ্ছা ঠিক আছে। সো দেখা যাচ্ছে আম, যখন ইনডিফিনিট যখন ডেফিনিট ইন্টিগ্রাল থাকে তখন আসলে ধ্রুবক মানটা আলটিমেটলি ক্যান্সেল আউট হয়ে যায়। মানে এক জায়গায় পজিটিভ সি থাকে, এক জায়গায় নেগেটিভ থাকে। তো পজিটিভ আর নেগেটিভ আলটিমেটলি কি হয়ে যায়, সামেশন করে জিরো হয়ে যায়। এই জন্য ওই টাইমে আসলে সিটা লেখা হয় না। আচ্ছা, তো ফর্মুলা গুলো দেখছিলাম। এখানে যেটা দেখতে পাচ্ছি, এখানে একটা ফর্মুলা আছে, বেশ কিছু ফর্মুলা আছে। এগুলো কিছু আমরা কিভাবে করতে পারি, আলাদা করতে পারি। ফার্স্ট অফ অল, এটা হচ্ছে আমার পাওয়ার রুল। এই হিসাবে লিখতে পারি পাওয়ার রুল, যেটা আমরা অলরেডি দেখেছিলাম যে এক্স টু দি পাওয়ার এন থাকলে এটা হয়ে যাবে এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান বাই এন প্লাস ওয়ান, এমন কিছু হয়ে যাবে, এটা কথা ছিল। আচ্ছা, একটু দেখি তো এখানে ঠিক আছে কিনা। এই টোটাল জিনিসটাকে এক্স ধরছি, টোটাল জিনিসটাকে এক্স ধরলাম, টু দি পাওয়ার এন প্লাস ওয়ান। এন্ড এখানে এন প্লাস ওয়ান ডিভাইড করেছি। আর এক্সটা এ কেন যেন ছিল, এই যে দেখো আমরা এটাকে এ ধরেছিলাম, এটাকে আমি এক্স ধরেছিলাম। তো দেখা যাচ্ছে আসলে এটা তো এক্স না, এটা তো আলটিমেটলি জিরো। ওকে, বাট এই যে এখানে এক্স এর কোএফিসিয়েন্ট সেটা আমাকে এখানে ভাগ হয়ে যাওয়ার কথা ছিল, এমন এটা ভাগ হয়ে গিয়েছে, ওয়ান বাই এ লিখেছি। ওকে, এখন যেটা দেখছি আমি এখানে, একইভাবে যদি ওয়ান বাই সামথিং থাকে সেটাকে আমি ওয়ান বাই এ লগ এটা লিখতে পারি। এইটা কিভাবে বুঝতে পারি? এটা আসলে ডেরিভেটিভের যে অপোজিট আছে সেটা থেকে এসেছে। কি ছিল? আমরা দেখেছিলাম যদি লন থাকে বা এলএন থাকে, এলএন এক্স, এইটাকে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি, ওকে, এটাকে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি তাহলে পেয়ে যাবো ওয়ান বাই এক্স। তার মানে ওয়ান বাই এক্স থাকায় কোনো ফরম্যাট থাকলে সেটাকে ইন্টিগ্রেট করলে কি পেয়ে যাব, লন এক্স সামথিং পেয়ে যাব। এই তো আমরা এটাই লিখেছি। আচ্ছা, তো আর এখানে হচ্ছে ওর সাথে যদি, যেহেতু আবার কি ছিল, এ হচ্ছে আবার কোএফিসিয়েন্ট, আবার টোটাল জিনিসটাকে এক্স ধরেছি, এই জন্য ওয়ান বাই এ কে সাইডে আমরা লিখে নিয়েছি। আর এখানে এ এক্স প্লাস বি এটা লিখে ফেলেছি। অ্যাবসলিউট সাইন দেওয়ার কি প্রয়োজন ছিল? আমরা যদি লাস্ট ক্লাস করে থাকো, লাস্ট ক্লাসে আমরা বলেছিলাম যে লগের ভিতর সবসময় কি হয়, পজিটিভ হয়। মানে পজিটিভ বলতে হচ্ছে এখানে নেগেটিভ সাইন অ্যালাউ না, পজিটিভ থাকে, এই জন্য আমরা অ্যাবসোলুট সাইন নিই। এটা আসলে কোনো ডিরেকশনই নেইনি, দ্যাট মিনস কোনো সাইন নেইনি, পজিটিভ আর নেগেটিভ কিছুই নেইনি, জাস্ট আমরা ওইটাকে বসিয়ে দিয়েছি। আচ্ছা, আর প্রত্যেকটা জায়গায় দেখবে এখানে সি আছে, সি প্রত্যেকটা জায়গায় শেষে আবার লিখে দিতে হবে যদি সেটা ইনডেফিনিট ইন্টিগ্রাল হয়। তো এভাবে দেখা যাচ্ছে এ টু দি পাওয়ার সামথিং, এটাও হয়ে গিয়েছে, পর এ টু দি পাওয়ার সামথিং, এইগুলো হয়ে গেছে। এগুলো হচ্ছে কি আমরা একদম ডিফারেন্সিয়েশন থেকে আমরা উল্টা করে লিখেছি। এখানে দেখা যাচ্ছে সাইন কস সেক স্কোয়ার কোসেক স্কোয়ার, এই পর্যন্ত ঠিক আছে। দেখো যে সাইন কস এটা আমরা ডেরিভেশন ডেরিভেটিভ দেখেছি, সেক স্কোয়ার ছিল টেন থিটার ডেরিভেটিভ হচ্ছে সেক স্কোয়ার থিটা, কোসেক স্কোয়ার ছিল কট স্কোয়ার কট থিটার ডেরিভেটিভ। আবার সেক থিটা টেন থিটা এটা ছিল সেক থিটার ডেরিভেটিভ, কোসেক থিটা কট থিটা ছিল কোসেক থিটা ডেরিভেটিভ। সো প্রত্যেকটা জাস্ট এইটারই উল্টা করে লিখেছি। আর এক্স এর জায়গায় আমরা এ এক্স প্লাস বি দিয়েছি, যাতে ফাংশন যদি এমনও থাকে তাহলে আমাদের, যাতে আমরা ইজিলি বুঝতে পারি, জিনিসটাকে আমরা ভয় না পাই। ওকে, আবার দেখছি আমি এখানে কি আছে, যে টেন, নর্মালি কিন্তু টেন এক্স এর মানে কোনো কিছু আমরা ডিফারেন্সিয়েট করেছিলাম, ওইখানে যে ছয়টা ফাংশন পেয়েছিলাম ট্রিগোনোমেট্রির, ওগুলোকে ডিফারেন্সিয়েট করে কিন্তু আমরা কোথাও টেন এক্স বা এই ধরনের কিছু পাইনি, বা কট এক্স পাইনি, সেক এক্স পাইনি, বা কোসেক এক্স সিঙ্গেলি পাইনি। এগুলাকে আরেকটা ওয়েতে বের করা যায়। আমরা আমরা এখানে ডেরিভেশন গুলো দেখবো না, কাইন্ডলি আমরা এই ফর্মুলাগুলোকে মনে রাখার চেষ্টা করব এবং এটাকে ইউজ করব। সো দেখা যাচ্ছে যদি টেন হয়, কট হয়, সেক হয়, কোসেক হয়, সবগুলোতে আমরা লগ বা লন এর মাধ্যমে জিনিসটাকে বের করতে পারি। তো এটা হচ্ছে ওয়ান বাই এ, ওয়ান বাই এ, ওয়ান বাই এ, এই ওয়ান বাই এ গুলো কেন, প্রত্যেকটা জায়গায় দেখবে ওয়ান বাই এ আছে, হ্যাঁ, প্রত্যেকটা জায়গায় আছে। কারণ এই যে এ ছিল কোএফিসিয়েন্ট, এক্স এর কোএফিসিয়েন্ট, এটাকে আমি কি করেছি, মাল্টিপ্লিকেটিভ ইনভার্স করে গুণ করে দিয়েছি, বা সহজ ভাষায় বলতে গেলে এটাকে আমি ভাগ করে দিয়েছি। আচ্ছা, তো এখানে কতগুলো ফর্মুলা আছে এটা তোমরা দেখে নিবে। দেন নেক্সট আরো কিছু ইন্টিগ্রালস আছে, ওই যে বলেছিলাম যে কিছু কিছু ফরম্যাট থাকে ওইটাকে আমরা নর্মালি পারি না, ওইটা জন্য কিভাবে করতে হয়, জাস্ট এই ফাংশন গুলাকে আদার্স কোন একটা ফাংশন ধরে প্রথমত ডেরিভেটিভ করে দেখেছি, ডেরিভেটিভ করে করে দেন হচ্ছে আমরা এগুলো ইউজ করেছি। এবং আরেকটা খুবই ইম্পর্টেন্ট, এবং খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে কি, সাম ইম্পর্টেন্ট সাবস্টিটিউশনস, আমাদেরকে সাবস্টিটিউশনস করা শিখতে হবে। হুম, সেটা কি, সেটা হচ্ছে
যদি কখনো এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার থাকে, সেটাকে আমি এ টেন থেটা বা এ কট থেটা বসাবো। কেন? একটু দেখার চেষ্টা করি। এ স্কোয়ার থাকলো, আমি যদি ট্যান থিটা বসাচ্ছি তাহলে পাবো এ স্কোয়ার ট্যান স্কোয়ার থিটা। ওকে, এখান থেকে যদি এ স্কোয়ার কমন নিয়ে ফেলি তাহলে থাকবে ওয়ান প্লাস ট্যান স্কোয়ার থিটা। আচ্ছা, ওয়ান প্লাস ট্যান স্কোয়ার থিটা এটা কি যেন ছিল? এটা ছিল সেক স্কোয়ার থিটা। এখন দেখো, তুমি কিন্তু সেক স্কোয়ার থিটার যে ইন্টিগ্রেশন আছে সেটা তুমি ইজিলি জানো। তুমি দেখেছিলে ট্যান থিটা, এটাকে যদি তুমি যদি ডিফারেন্সিয়েট করো তাহলে তুমি পেয়ে যাবে সেক স্কোয়ার থিটা। তাহলে এইটাকে ইন্টিগ্রেট করলে তুমি ট্যান থিটা পেয়ে যাবে। তো এই যদি আমি এই ফাংশনটা ইন্টিগ্রেট করার চেষ্টা করি তাহলে কি চলে আসবে? আর এখানে আমাকে ডি থিটা দিয়ে দিচ্ছি, ডি থিটা, ডি থিটা, এখানে এ স্কোয়ার চলে আসলো, আর সেক স্কোয়ার থিটা মানে ট্যান থিটা। সো ফাইনালি হয়ে গেল, আর প্লাস সি দিয়ে দিচ্ছি। তো এই জন্য এভাবে এই ধরনের কোন এক্সপ্রেশন থাকলে আমরা এই সাবস্টিটিউশন গুলো বসাবো। তোমরা এটা ভালো করে দেখে নিতে পারো। প্লাস থাকলে এটা অবশ্যই এমন কোনো ফর্মেট আসবে যেখানে প্লাস আছে, সেটা কি হতে পারে? ওই যে ট্যান থিটা অথবা কট থিটা। মাইনাস থাকলে অবশ্যই কেমন হতে পারে? যেমন এক্স সাইন থিটা অথবা কস থিটা, এই ফর্মেটে থাকতে পারে। আচ্ছা, এখানেও তো মাইনাস আছে, বাট এখানে আমি সেক থিটা বা কোসেক থিটা কেন লিখছি? এখানে একটু বোঝা উচিত। আমার এই এ স্কোয়ার কিন্তু আসলে একটা কনস্ট্যান্ট। এ স্কোয়ার হচ্ছে কনস্ট্যান্ট, আর আমরা ট্রিগোনোমেট্রি যে তিনটা আইডেন্টিটি নিয়ে মেনলি কথা বলছিলাম, একটা হচ্ছে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা, এইটাই ইকুয়ালস হচ্ছে ওয়ান। আমরা যেটা বলছিলাম যে ওয়ান প্লাস ট্যান স্কোয়ার থিটা, ওয়ান প্লাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়ালস হচ্ছে সিক্স স্কোয়ার। আচ্ছা, এক এক পাশে লিখি, এই জিনিসটা লিখলে তাহলে সুবিধা হবে। যে সিক্স স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা, এটা হয়ে যাচ্ছে ওয়ান। আবার কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা, এটা হয়ে যাচ্ছে ওয়ান। দেখা যাচ্ছে এখানে আহ এটা কি, এটা হচ্ছে আমার ফাংশন গুলো, ভ্যারিয়েবল গুলো, ভ্যারিয়েবল। এটা আলটিমেটলি কি আমার আমার একটা কনস্ট্যান্ট। যেমন এখানে এ স্কোয়ার কনস্ট্যান্ট, এ স্কোয়ার কনস্ট্যান্ট। এখন আমি এখান থেকে একটা ফাংশন রেখে আরেকটা ফাংশন যদি ওখানে পাঠিয়ে দিতে চাই, তাহলে এইভাবে লিখতে হবে যে সাইন স্কোয়ার থিটা এটা ইকুয়ালস টু ওয়ান মাইনাস কস স্কোয়ার থিটা। দেখা যাচ্ছে আমি যেভাবেই করি, প্রথমে আমার কিন্তু এটা থাকছে, কি থাকছে? প্রথমে আমার ধ্রুবকটা থাকছে বা কনস্ট্যান্টটা থাকছে। যেমন এখানে কনস্ট্যান্টটা আছে প্রথমত, এই যে এটাতে, এবং মাইনাস হয়ে যাওয়ার কারণে আমি একটা যদি পাশে নিয়ে যাই মাইনাস হয়ে যাবে, এই জন্য আমি এখানে এ সাইন স্কোয়ার এ কস স্কোয়ার দিচ্ছি। ওকে, এবং যদি প্লাস থাকে তাহলে আমি কি বলছি? তাহলে আমি এটাকে এ ট্যান থিটা বলছি। কারণ এখান থেকে যদি ট্যান থিটাকে ওই পাশে নিয়ে যাও তাহলে কি পাবে? তাহলে পেয়ে যাবে এভাবে যে সেক স্কোয়ার থিটা এটা মানে হচ্ছে ওয়ান প্লাস ট্যান স্কোয়ার থিটা, ওয়ান প্লাস ট্যান স্কোয়ার থিটা। এটা কি একটা, এটা একটা কনস্ট্যান্ট, এটা হচ্ছে আমার এই ক্ষেত্রে একটা ভ্যারিয়েবল। ওকে, তো এখানে যে এটা কনস্ট্যান্ট ছিল আর এটা হচ্ছে আমার ভ্যারিয়েবল ছিল। তো তোমরা চাইলে আবার এটাকে এভাবে লিখতে পারো যে এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার। আলটিমেটলি জাস্ট উল্টা করেছি, সমস্যা হবে না যেহেতু এটা পজিটিভ। সো প্লাসের ক্ষেত্রে আমাদের স্থান বিনিময় করলে কোনো রকম মানে কি হয় না, ভ্যালু চেঞ্জ হয় না। বাট নেগেটিভের ক্ষেত্রে যদি দেখতে চাই, আমি এভাবে বলতে পারি যে আমি টেন স্কোয়ার থিটা এটাকে আমি লেখার চেষ্টা করছি, তাহলে দেখবে এটা সেক স্কোয়ার থিটা মাইনাস ওয়ান হয়ে গেছে। এখন দেখো এইটা কিসের পজিশন? এইটা হচ্ছে ভ্যারিয়েবলের পজিশন, আর এটা কার পজিশন? এটা হচ্ছে আমার কনস্ট্যান্টের পজিশন। সো অবশ্যই এই ফর্মেট যদি থাকে যেখানে কনস্ট্যান্টটা পরে এবং ভ্যারিয়েবলটা আগে, তাহলে এখানে আমি কি হয় আমি সেক থিটা বসাবো, না হয় আমি কোসেক থিটা বসাবো। তো এইগুলো আসলে জাস্ট মনে রাখলেই হয়ে যায়, এত কথাগুলো বলার প্রয়োজন হয় না। তো অনেকে আসলে এই জিনিসটাকে এত ডিপলি অবজার্ভও করে না, ডিরেক্টলি জাস্ট বসিয়ে ফেলে। এবং সার্টেন পিরিয়ড অফ টাইম তারা যখন করতে করতে তাদের মাঝখানে এই ধরনের আন্ডারস্ট্যান্ডিং চলে আসে যে আচ্ছা এই এই কাহিনী এগুলো। বাট তোমাদের জিনিসটাকে আমরা একটু সহজ করার জন্য, বা যদি কোথাও কখনো ভুলে যাও তাহলে কিভাবে জিনিসটাকে অ্যাপ্রোচ করতে পারো, এই জন্য আমাদের এতগুলো কথা বলা মেইনলি। আর দেখা যায় যে অলিম্পিয়াডের ক্ষেত্রে যে কিছুটা টাইম পাওয়া যায়, যেগুলো নর্মাল যে কোনো এক্সাম বা কম্পিটিটিভ এক্সামে আসলে টাইম শর্টেজ থাকে, বাট অলিম্পিয়াডের ক্ষেত্রে সেই জিনিসটা হয় না। কিছুটা টাইম আমরা পাই, এক্সট্রা পাই। তখন চাইলে আমরা এই ধরনের কিছু ইন্টুইশন ইউজ করে করে প্রবলেম সলভ করতে পারবো। আর বাকিগুলো বলছি না, বাকিগুলো একটু কমপ্লেক্স হয়ে যাবে, মানে অনেক বড় হয়ে যাবে বলতে গেলে। তো এখানে আমরা এই ধরনের থাকলে আমরা জাস্ট এক্স ইকুয়ালস টু কস টু থিটা বসাতে পারি, কারণ ডিরেক্টলি এখানে একটা আছে, ফর্মুলাই আছে। তো আমরা এটা বসাবো, আর যদি এটা আমার থাকে তাহলে আমরা এইটা বসাবো। সেখানে অনেক কথাই বলে ফেলেছি। এখন চলো আমরা কিছু কি দেখি, প্র্যাকটিস করি। সো ফার্স্ট অফ অল আমি প্র্যাকটিসে রেখেছি ফিজিক্স বেসড যে সকল ইন্টিগ্রেশন আছে সেগুলোর জন্য। ওকে, তো এইটা দেখি, এটা হচ্ছে একদমই খুবই ইজি একটা অঙ্ক। সেটা কি? যে এ কার স্টার্ট ফ্রম রেস্ট ইউনিট ইকুয়ালস টু জিরো। সো আমি বলছি ভি নট এটা ইকুয়ালস টু হচ্ছে জিরো মিটার পার সেকেন্ড, অ্যান্ড কনস্ট্যান্ট রেট এ, অ্যাক্সেলারেশন হচ্ছে আমার 3 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তো আমাকে ভেলোসিটি বের করতে বলেছে। ভি ইকুয়ালস টু হোয়াট? কেমন ফাংশন? ভি ইকুয়ালস টু টি ইকুয়ালস টু হোয়াট?
আবার ডিসপ্লেসমেন্ট এটা টি রেসপেক্টে কি। সো এটা আমরা অলরেডি জানি, সেটা কি? আমি বলতে পারি ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি, এটা আমরা শিখেছি। তো এখান থেকে বলতে পারি ভিটি ইকুয়ালস টু হচ্ছে ইউ, আর এখানে ইউ বলতে হচ্ছে ভি নট বুঝাচ্ছি, আবার সেটা হচ্ছে জিরো, তাহলে জাস্ট এটি হয়ে গেল। আবার এখানে এক্স মানে কি, এক্স টি আমার ছিল ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, ইউ যেতে জিরো তাহলে এটা হাফ এইটি স্কোয়ার হয়ে যাবে। তো এখানে তাদের ইন্টিগ্রেশন প্রয়োজন হলো না। তো এটা এতটাই সহজ, এটা আসলে দেখানোর প্রয়োজন ছিল না, বাট আমি চাচ্ছি এটাকে আমরা কিভাবে ইন্টিগ্রেশনের মাধ্যমে দেখাতে পারি সেটা চেষ্টা করার। তো এটার জন্য কি করতে পারি? ফার্স্ট অফ অল দেখতে হবে এখানে আমার কি কি আছে। এখানে আমার ভেলোসিটি আছে, অ্যাক্সিলারেশন আছে, আমাকে বের করতে বলা হয়েছে যে ভেলোসিটি, এবং বের করতে বলা হয়েছে আমার ডিসপ্লেসমেন্ট, এই দুইটা বের করতে বলা হয়েছে। তো ফার্স্ট অফ অল আমাকে দেখতে হবে আমি কি কি জানি। শুরু করবো আমরা এইভাবে, আমাদের যে ডিফারেন্সিয়াল যে সকল ইগুলো আছে, হুম, ডিফারেন্সিয়াল যে সকল ইকুয়েশন গুলো আছে, যেমন আম, একটা আছে ডিএক্স বাই ডিটি, এটা মানে হচ্ছে ভেলোসিটি। ওকে, আচ্ছা আবার কি আছে? আবার আছে হচ্ছে ডিভি বাই ডিটি, যার মানে হচ্ছে অ্যাক্সিলারেশন। ওকে, সো অ্যাক্সিলারেশনকে আর কত ভাবে লেখা যায়? আরেকভাবে লিখতে পারি আমি ভি ডিভি বাই ডিএক্স, এটা কিন্তু আমি অ্যাক্সিলারেশন লিখতে পারি। আচ্ছা, এটা ছাড়া তুমি বলতে পারো যে আসলে এভাবে তো লেখা যাচ্ছে ডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার ইকুয়ালস টু হচ্ছে কি অ্যাক্সিলারেশন। বাট দেখো আমি, আচ্ছা এটা একটু পরে বলি, সাইডে থাকুক, আমরা একটু পরে বলি। তো এটাকে যদি ডিফারেন্সিয়েশন করতে হয়, সরি ইন্টিগ্রেট করতে হয়, তাহলে কি কাজ করতে পারবো? তো আমরা একটা কাজ করতে পারবো যে ডিএক্স কে এই পাশে লিখে আমরা ডিটিটাকে কাইন্ড অফ এভাবে দিয়ে দিলাম। মানে যদি এমন হতো পি বাই কিউ এটা ইকুয়ালস টু হচ্ছে এন, তুমি পি ইকুয়ালস টু এন কিউ লিখে ফেলতে পারতে। এইটাও একদম সিমিলারলি এভাবে লিখতে পারি। যদিও বা এইখানে যেই মানে লজিকে আমি কাজ করেছি সেখানে এই লজিকে কাজ করছে না, বুঝেছো? এখানে কিন্তু আলাদা লজিক আছে, বাট ওইটা আমি না দেখলেও চলবো। মানে আমাদের মেইন কাজ এটা, আমরা যদি এভাবে ফরম্যাট থাকে ডিএক্স বাই ডিটি, এটাকে চাইলে আমরা ডিটাকে এই পাশে লিখে ফেলতে পারি। ওকে, আর ফিজিক্স একদম ডিরেক্টলি এই পাশ থেকে এটা লেখা যায়, সমস্যা হয় না। যদিও ম্যাথমেটিক্সে আমাদের কিছু কথা অ্যাড করতে হয়, বাট আমরা এখানে পিওর ম্যাথ পড়ছি না, ফিজিক্স করছি, এই জন্য আমরা এভাবেই লিখবো। তো এটা ক্ষেত্রে কি লিখতে পারি? এটা ক্ষেত্রে লিখতে পারি ডিভি ইকুয়ালস হচ্ছে এ ডিটি। ওকে, এখানে কি লিখতে পারি? ভি ডিভি এটা ইকুয়ালস হচ্ছে এ ডিএক্স, এই জিনিসটা লিখতে পারি। ওকে, এখন দেখো আমি যদি ইন্টিগ্রেশন করতে চাই, তাহলে এখানে এটা দিচ্ছি ভি ডিটি দিচ্ছি, একইভাবে এখানে আমি ইন্টিগ্রেশন করে দিলাম ডিভি, এবং ইন্টিগ্রেশন করে এ ডিটি দিচ্ছি। তো নর্মালি ভি ডিভি ইন্টিগ্রেশন অফ এ ডিএক্স, এতগুলো আমরা লিখে ফেলেছি, কতগুলো আমরা প্যারালালি করার চেষ্টা করছি। সো কিছু, আচ্ছা এখন বিষয় হচ্ছে একটু খেয়াল করে দেখো, যদি এমন থাকতো যে ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি, বা ভি ইকুয়ালস টু জাস্ট আমি বলছি এটি, হ্যাঁ, এটাকে আমি ডিফারেন্সিয়েট করতে চাই, তুমি এভাবে সাইন বসিয়ে দিবে, আলটিমেটলি এটা করে মেক সেন্স করে কিনা খেয়াল করে দেখবে। আবার ইন্টিগ্রাল সাইনের ক্ষেত্রে বা অপারেটরের ক্ষেত্রে যেমন এই সাইনটা প্রয়োজন, পাশাপাশি এখানে একটা ডিভি ডিএক্স অথবা সামথিং ভ্যারিয়েবল যেটা ডি এর রেসপেক্টে আছে সেটা এখানে লিখতে হয়। মানে এখানে বোঝায় যে কার রেসপেক্টে আমি ইন্টিগ্রেট করছি, তুমি এখানে বসালে, বাট এখানে আলটিমেটলি কোনো ওয়ে নেই, মানে বোঝার কোনো সিস্টেম হচ্ছে না যে আমি কার রেসপেক্টে এখানে কি করব, ইন্টিগ্রেট করব। সো আলটিমেটলি এইভাবে আসলে লেখা যায় না। এই জন্য কি করতে হবে, এই জিনিসটাকে তুমি ফার্স্ট অফ অল ডিফারেন্সিয়াল ফর্মে নিয়ে আসো, এই ফর্মে নিয়ে আসো, দেন তুমি চাইলে এখানে কি করতে পারো, ইন্টিগ্রেট করতে পারো। আর এছাড়াও চাইলে আমরা একদম ছোট ছোট যখন আমরা শিখবো যে মোমেন্ট অফ ইনার্শিয়া বা ছোট ছোট মাস বা ছোট ছোট কিভাবে আহ, ছোট ছোট বিষয়গুলোকে আমরা যখন যোগ করা শিখবো ইন্টিগ্রেশনের মাধ্যমে, তখন আমরা চাইলে আলাদাভাবে নিতে পারবো। সো এটা মিলে হচ্ছে কিভাবে এলিমেন্ট নিতে হয়, এইটার জন্য আমাদের মেবি থার্ড ভিডিও আর সেকেন্ড ভিডিওটা থাকবে। আজকে আমাদের ফার্স্ট ভিডিওতে আমরা ইন্টিগ্রেশন নিয়ে মোটামুটি যতটুকু ক্যালকুলেশন শেখা যায় এটা আমাদের টার্গেট। আচ্ছা, তো এখান থেকে আমি যেটা দেখতে পাচ্ছি এটা, তো এটা আমার কি এই অপারেটরের যে ফরম্যাট এটা মেনটেন করছে, এটা মেনটেন করছে, ইন্টিগ্রেশন আছে ডিটি আছে, ইন্টিগ্রেশন সাইন আছে ডিটি ডিভে, প্রত্যেকটা কিন্তু এভাবে মেনটেন করছে, তাহলে লিখতে পারবো। আচ্ছা, এটা কার রেসপেক্টে করছি? ডিএক্স এর রেসপেক্টে। সো এখানে কোনো কিছু লেখা আছে, লিমিট দেওয়া আছে, লিমিট বলতে বুঝাচ্ছি ওই যে আমি বলেছিলাম না এ থেকে বি, এখানে এ থেকে বি যদি এভাবে লিখে দেওয়া হয়, তার মানে এ থেকে বি পর্যন্ত টোটাল কতটুকু এরিয়া আছে, টোটাল কতটুকু ডিস্টেন্স আছে, টোটাল কতটুকু ভেলোসিটি আছে, সেগুলো বের করার কথা। তো এখানে আমার কি প্রয়োজন? এখানে হচ্ছে টোটাল আমার ডিসপ্লেসমেন্ট প্রয়োজন। তো এখানে কোনো লিমিট দেওয়া নেই, তো ধরে নিচ্ছি এটা জিরো থেকে এক্স পর্যন্ত। যদি জিরো থেকে এক্স পর্যন্ত হয় তার মানে জাস্ট এখানে এক্স বললেই চলে যায়। ওকে, আর এখানে ভি, এইখানে গিয়ে তোমাকে একটু থেমে যেতে হবে। যেমন এখানে লিখতে পারবো ভি ইকুয়ালস হচ্ছে এ ডিটি, তারপর আমি এখানে আবার লিখতে পারবো, দেখো যদি ভি থাকে মানে কাইন্ড অফ এরকম যে এক্স ডিএক্স,
এক্স স্কোয়ার বাই টু ছিল, তাহলে এটা ভি স্কোয়ার বাই টু হয়ে যাবে। ওকে, আর এখানে কি পাবো, আমি ইন্টিগ্রেশন অফ এ ডিএক্স পেয়ে যাব। তো এইখানে একটু বুঝতে হবে এইটার জন্য কি প্রয়োজন, ভি, ভি কে একটা ফাংশনের প্রয়োজন, কার ফাংশনের প্রয়োজন, ভি কে টি এর ফাংশনের প্রয়োজন। সেটা যদি এখানে বসাই তাহলে আমি এক্স এর ভ্যালু পেয়ে যাবো, কারণ ভি কে তো আমি আসলে টি দ্বারা কি করতে পারি না, ইন্টিগ্রেট করতে পারি না। যদি এমন হতো ভি কোস্ট হচ্ছে থ্রি টি, তাহলে এখানে বসিয়ে ফেলো, যে তাহলে আবার ইন্টিগ্রেট করলে কি হবে, এই টোটাল জিনিসটাকে ইন্টিগ্রেশন করলে যদি এমন থাকতো আবার ভি, ভি কোস্ট হচ্ছে থ্রি টি, ওকে, এইটাকে আমি ইন্টিগ্রেট করতে যাচ্ছি, তাহলে এখানে যেটা ছিল যে আবার ভি ডিটি ইন্টিগ্রেশন, এটা মানে হচ্ছে ভি থ্রি টি ডিটি। সো আলটিমেটলি এখান থেকে থ্রি বাইরে চলে নিয়ে আসতে পারি এবং টি স্কোয়ার বাই টু এটা চলে আসে। তো এই তো আমরা বের করে ফেলেছি, এভাবে ইন্টিগ্রেট করতে পেরেছি, বাট জাস্ট ভি কে তো আর করা যায় না। তো এই জন্য আমি এখান থেকে বুঝতে পারছি ভি কে টাইমের রেসপেক্টে প্রয়োজন একটা ফাংশন, এখান থেকে প্রয়োজন হচ্ছে এ কে টাইমের রেসপেক্টের ফাংশন, এখান থেকে প্রয়োজন এ কে এক্স এর রেসপেক্ট, মানে রেসপেক্ট, দ্যাট মিন্স ডিসপ্লেসমেন্টের রেসপেক্টে একটা ফাংশন প্রয়োজন। যেমন দেখো এখানে আমি কি চাচ্ছি, আমি ভি কে টাইমের রেসপেক্টে চাচ্ছি, ভি কে টাইমের রেসপেক্টে চাচ্ছি, তো আমাকে আসলে এইটা নিয়ে কাজ করতে হবে। ওকে, দেন আবার কি চাচ্ছি আমি এখানে, আচ্ছা এখানে একটু পড়ে যাই, ওইটার সাথে কোয়েশ্চেন একটু পড়ে যাই। ফার্স্ট অফ অল আমরা একটু এখানে বোঝার চেষ্টা করি কি কি বলেছি। কোয়েশ্চেন থেকে বাইরে চলে এসেছি, আমরা মেনলি হচ্ছে টোটাল জিনিসটাকে বোঝার চেষ্টা করছি। তো এখানে আমার এক্স এ কি আসবে, এক্স এর মাধ্যমে একটা ফাংশন চলে আসবে, এখানে টাইম প্রয়োজন নেই, এখানে টি এর মাধ্যমে একটা ফাংশন আসবে, এখানে এক্স প্রয়োজন নেই, এখানে টি এর মাধ্যমে আসবে, সেখানে এক্স প্রয়োজন নেই। তো আমরা এই কতগুলো ওয়েতে কি করতে পারি, মেনলি হচ্ছে আমরা ডিফারেন্সিয়েট করে করে কাইনেমেটিক্স যে সকল টার্ম গুলো আছে, দ্যাট মিনস অ্যাক্সিলারেশন, ভেলোসিটি, আর হচ্ছে আমার ডিসপ্লেসমেন্ট, এগুলোকে আমরা এভাবে ডিফাইন করতে পারি। আর দেখা যায় যে এই তিনটা আসলে টোটাল ফিজিক্স মানে একদম মেকানিক্স এর ক্ষেত্রে কোর ভ্যারিয়েবলস, প্রত্যেকটা জায়গায় জিনিসটা কোনো না কোনো ভাবে আহ, কি করা যায়, রিলেট করা যায়। আচ্ছা, তো আমার এই জিনিসগুলো পরবর্তীতে অনেক জায়গায় কাজে লাগবে, এটা আমাদেরকে মাথায় রাখতে হবে। এখন দেখি আমার কোয়েশনে কি বলেছে। কোয়েশনে বলেছে যে একটা কার আছে যেটা কোথায় অ্যাক্সিলারেট করছে কনস্ট্যান্ট রেটে, এ ইকুয়ালস টু হচ্ছে 3 মিটার পার সেকেন্ড। আচ্ছা এতটুকু বুঝে দিচ্ছি। ওকে, এ ইকুয়ালস টু 3 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ওকে, এখন হচ্ছে কি বলা হয়েছে, ভেলোসিটি অফ, ভেলোসিটি বের করতে হবে। আমার টার্গেট হচ্ছে ভেলোসিটি বের করা, তাহলে এখানে অ্যাক্সেলারেশন দেওয়া আছে, ভেলোসিটি বের করতে হবে। খেয়াল করে দেখো, ভি ইকুয়ালস টু আমি এখানে কি লিখতে পারি, যে এ ডিটি এটা লিখতে পারি, আবার ভি স্কোয়ার, ভি স্কোয়ার বাই টু এখানে ইকুয়ালস টু হচ্ছে আমি এ ডিএক্স এটাও লিখতে পারি। আচ্ছা, এখন এইটাকে তুমি যদি লিখতে চাও তাহলে দেখবে যে ফাংশনটা আসলে টি এর রেসপেক্টে কোনো একটা ফাংশন চলে আসবে, মানে এইখানে এই ফাংশনটা, আচ্ছা এই ফাংশনটা হয়ে যাবে এক্স অফ টি, কারণ এখানে টি ছিল, এইটা হয়ে যাবে ভি অফ টি, আবার এটা হয়ে যাবে ভি অফ এক্স, তাই তো। আচ্ছা আমার এখানে কি প্রয়োজন, ভি অফ টি প্রয়োজন। সো আমার একটা মাত্র ওয়ে হচ্ছে এটা ইউজ করা, এইটা আমাকে ইউজ করা, এই যে এই ধাপটুকু আমাকে ইউজ করা, তাহলে আমি পেয়ে যাব। তো এটা একদম ডিরেক্টলি এই লাইনটা লিখে ফেলছি, ভি কোস হচ্ছে এডিটি, এখানে এর ভ্যালু কত, এর ভ্যালু হচ্ছে থ্রি ডিটি, তো এখানে টি এর কোনো কিছু দেওয়া নেই, থ্রি মানে কি, এখানে আমি থ্রি টি লিখে ফেলবো। সো এক্স্যাক্টলি থ্রি টি, প্লাস সিটাও লিখতে তো হবে তাই না। আচ্ছা, তো প্লাস সি লেখার জন্য সি এর আমার ভ্যালুটা ফার্স্ট অফ অল বের করতে হবে, সি এর ভ্যালু কি, আমি বলছি যখন মানে রেস্টে ছিল ভি ইকুয়ালস টু জিরো, আর স্টার্টস ফ্রম রেস্ট, তার মানে এটা টি এর ভ্যালু যখন জিরো, টি এর ভ্যালু যখন জিরো, তখন কি, যে ইনিশিয়াল ভেলোসিটি সেটাও জিরো ছিল। তো একটা কাজ করি, তার মানে এখানে আমি জিরো বসাবো, থ্রি টাইম জিরো বসাবো, প্লাস সি, এখান থেকে পেয়ে যাবে সি ইকুয়ালস টু জিরো। তো আমি বলতে পারি আলটিমেটলি এখানে সি এর প্রয়োজন নেই, আমার টোটাল ফাংশনটা, আচ্ছা লিখে দিই, প্লাস সি, যেখানে এটা ইকুয়ালস টু জিরো হয়ে যাচ্ছে, তো এখানে আমি থ্রিটি লিখতে পারছি, ভি ইকুয়ালস টু থ্রিটি। তো আমার যে ফার্স্ট যেটা প্রয়োজন ছিল এটা আমরা বের করে ফেলেছি, ভি ইকুয়ালস টু থ্রিটি। যদিও বা এইভাবে করলে খুবই তাড়াতাড়ি করা যেত এত কিছু ঝামেলার আগে, বাট আমরা জাস্ট ইন্টিগ্রেশন সাথে ইউজ টু হচ্ছি। ওকে, এখন দেখছি ডিসপ্লেসমেন্ট অফ কি প্রয়োজন, এক্স টি, এটা প্রয়োজন। এখন এই যে ভিটি পেয়েছি, এই যেটা থ্রিটি, এটা কি করতে হবে এখন, আমার আবার ইন্টিগ্রেট করতে হবে। তো এটাকে যদি ইন্টিগ্রেশন করি আমরা কি পাবো, যে এক্স অফ টি, এখানে বলে ফেলতে পারি ভি মানে হচ্ছে আমার থ্রি টি ছিল, তো থ্রি টিটাকে যদি আমি ইন্টিগ্রেট করি তাহলে এখানে টি ডিটি লিখতে হবে। সো আলটিমেটলি এখানে থ্রি বাই টু টি স্কোয়ার হয়ে যাচ্ছে, থ্রি বাই টু টি স্কোয়ার প্লাস সি। পজিশন কি, প্রথমত হচ্ছে এক্স এ জিরো ছিল, হুম, আবার টাইমও তখন জিরো ছিল, তো সি এর ভ্যালুটা এখানেও জিরো হয়ে যাবে। তো এইভাবে আমি আরেকটা কি ভ্যালু বের করতে পারলাম।
তো খুব সহজ প্রবলেমটাকেই আমরা অনেক বড় হয়ে অনেক কথা বলেছি, যাতে আমরা কথা মানে এই টপিক গুলো বলেছি যাতে বুঝতে পারি কিভাবে ইন্টিগ্রেশনের মাধ্যমে প্রবলেম গুলো সলভ করতে হয়। আচ্ছা, তো এখন দেখি আমাদের নেক্সট কি আছে। নেক্সট প্রবলেম আছে। ওকে, এটাকে আবার ইন্টিগ্রেশন ছাড়া করা যাবে না আসলে। কেন করা যাবে না? কারণ এখানে যে ফাংশনটা আছে খেয়াল করে দেখো, আগে জাস্ট 3 ছিল, বাট এখানে কি 2t দেওয়া আছে। মানে ফাংশনটাই কিন্তু একটা ভ্যারিয়েবল অ্যাক্সিলারেশন, আগের অ্যাক্সিলারেশন কনস্ট্যান্ট ছিল, তো এখানে ভ্যারিয়েবল অ্যাক্সিলারেশন, তো এই ক্ষেত্রে আমার ইন্টিগ্রেশন করতেই হবে। ওকে, আচ্ছা, তো আমার কি প্রয়োজন? ফার্স্ট অফ অল ভিটি প্রয়োজন। তো আমি আগের স্লাইডে যদি দেখি ভিটি কোনটা, এটা হচ্ছে ভিটি। ওকে, বুঝতে পেরেছি। তো ভিটি করতে চাইলে আমি এখানে ডি লিখে ফেলতে পারি যে ভিটি এইটাই ইকুয়ালস টু হচ্ছে ইন্টিগ্রেশন অফ এ ডিটি, এ ডিটি। তো এখানে এ হচ্ছে কত? 2t, 2t ডিটি। সো আলটিমেটলি 2 যদি বাইরে চলে আসে, t² বাই 2 ডিটি, আলটিমেটলি যেটা পাচ্ছি জাস্ট t² পেয়ে যাচ্ছি, প্লাস সি পাচ্ছি, প্লাস সিটাকেও লিখতে হচ্ছে। ওকে, এখন দেখা যাচ্ছে যে স্টার্টিং ফ্রম রেস্ট, রেস্ট বলতে কি বুঝবো? রেস্ট বলতেই বুঝবো ভেলোসিটি হচ্ছে আমার জিরো, ভেলোসিটি হচ্ছে জিরো। রেস্ট বলতেই বুঝবো ভেলোসিটি জিরো এবং টাইমটা জিরো। সো টাইম জিরো বসাও, ভেলোসিটি জিরো হয়ে যাবে, তার মানে সি এর ভ্যালুটাও আলটিমেটলি কি হয়ে যাবে? জিরো হয়ে যাবে। সো তুমি যখন বুঝবে যে এইভাবে আসলে কিছু ইনফরমেশন এক্সট্রা দেওয়া আছে, এর মানে ও আসলে বলতে চাচ্ছে যে সি এর ভ্যালুটা কেমন হবে, এক্ষেত্রে সি এর ভ্যালুটা হচ্ছে জিরো। ওকে, আমি তাহলে ফার্স্ট পার্ট হয়ে গিয়েছে। এখন পজিশন অফ এক্স অফ টি ইফ এক্স ইকুয়ালস টু জিরো, তখন হচ্ছে কি হয়? জিরো হয়। আচ্ছা, তো তাহলে জাস্ট একটু গেস করে বলতে পারি এইটা মানে কি? এখানে যেহেতু এক্স অফ টি বলেছে, এখানে একটা ইন্টিগ্রেশন করতে হবে, আর এই ফাংশনের মাধ্যমে ওই যে সি এর ভ্যালু, ওই যে আমার কনস্ট্যান্টের ভ্যালু সেটা বলে দিয়েছে। ওকে, তাহলে বলতে পারি এখানে এক্স অফ টি, এটা মানে কি জানা ছিল? জাস্ট আমরা লাস্ট স্লাইডে দেখি, এই যে এক্স অফ টি মানে ভিটি। তো আমার এখানে কি প্রয়োজন? ভি প্রয়োজন। ভি কোথা থেকে পেয়েছি? এখান থেকে পেয়েছি। তাহলে এখানে আমি ভি ডিটি লিখে ফেলতে পারি, মানে t² ডিটি লিখতে পারি। t² থাকলে কি হবে? জাস্ট এক যোগ হবে বাই, মানে থ্রি কি টি কিউ হবে বাই 3 হবে। ওকে, প্লাস সি লিখতে হবে। তো দেখছি যখন জিরো হয়, এক্স এর ভ্যালু যদি জিরো হয়, হুম, তাহলে টি এর ভ্যালুটাও জিরো হচ্ছে। বা আচ্ছা, এভাবে বলা উচিত, যদি টি এর ভ্যালু জিরো হয় তাহলে এক্স এর ভ্যালু জিরো হচ্ছে। তখন খেয়াল করে দেখবে যে সি এর ভ্যালু যেটা, এই ক্ষেত্রে সেটা জিরো হয়ে যাচ্ছে। সো দেখো, আগের প্রবলেমটা খুব সহজ, প্রবলেমটাকে আমরা একটু কষ্ট করে বুঝেছি, এখন এটা কিন্তু খুব সহজেই করে ফেলতে পারলাম। ওকে, এখন দেখি আরেকটা প্রবলেম। এ পার্টিকেল মুভস অ্যালং এ লাইন উইথ অ্যাক্সেলারেশন এ অফ এক্স ইকুয়ালস টু হচ্ছে কি ডিএক্স, সরি 6x। তো এখানে আমার কি দেওয়া আছে? ফাংশনটা এভাবে দেওয়া আছে, এক্স এর রেসপেক্ট একটা ফাংশন 6x। আগে প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু কি ছিল? টি এর রেসপেক্টে ছিল। এখন অ্যাক্সেলারেশন থেকে কি 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 বের করা যাবে? আমি ভেলোসিটি বের করতে পারবো। ভেলোসিটি দুইটা ওয়ে ছিল, আমি ভেলোসিটিকে টি এর ফাংশনে বের করতে পারতাম, অথবা ভেলোসিটিকে আমি এক্স এর ফাংশনে বের করতে পারতাম। আর এখান থেকে যদি বের করতে পারি, শুধুমাত্র আমার কি বের করতে পারবো? ভেলোসিটিকে আমার এক্স এর ফাংশনে বের করতে পারবো। এখন খেয়াল করে দেখো, এখানে এটাই চেয়েছে। তো আমি ডিরেক্টলি বলতে পারি এইটা মানে হচ্ছে এক্স, ইন্টিগ্রেশন অফ এ অফ এক্স ডি, আচ্ছা ডিটি না তো, সরি ডি এক্স লিখতে হবে। এখন দেখো, এখানে বসিয়ে দাও 6x ডিএক্স। এখান থেকে কি পাচ্ছি? 6x² বাই 2, আলটিমেটলি 3x² পেয়ে যাচ্ছি, 3x² প্লাস সি। আবার যদি এখানে জিরো বসাও এবং স্টার্টিং ফর রেস্ট, তাহলে ভিও জিরো হয়ে যাবে। তো তখন খেয়াল করে দেখবে সি এর ভ্যালু কি হয়ে যাচ্ছে? জিরো হয়ে যাচ্ছে। সো আলটিমেটলি ভি অফ এক্স এটা হয়ে যাবে জাস্ট 3x²। আচ্ছা, এখন দেখি আমাদের আরেকটা প্রবলেম। এ পার্টিকেল মুভস সো দ্যাট ইটস অ্যাক্সেলারেশন ডিপেন্ডস অন ভেলোসিটি এ ভি। আচ্ছা, এটা হচ্ছে 4v। এখানে একটা বিষয়, আগে আমরা ডিরেক্টলি কি করেছিলাম, আগের স্লাইডগুলো যদি দেখি, এই স্লাইডটাতে অ্যাক্সেলারেশনকে আমরা কি লিখেছিলাম? এটা হচ্ছে এক্স এর রেসপেক্টে, এটা হচ্ছে টি এর রেসপেক্টে। এখন অ্যাক্সেলারেশনকে ভি এর রেসপেক্টে লিখতে হবে। এইটা কি করতে পারি? একটু বোঝার চেষ্টা করি। আচ্ছা, ইনিশিয়াল ভেলোসিটি যখন এটা হয়, এটা মানে কি? এটা আমি বুঝতে পারছি, এটা আমাকে সি এর ভ্যালুটা দেওয়ার চেষ্টা করছে। ফাইন ভেলোসিটি অফ টি এর রেসপেক্টে ভেলোসিটিকে বের করতে হবে। সো আমার প্রয়োজন এইটা। হুম, ওকে, আচ্ছা, এইটা ইকুয়ালস টু হোয়াট? এখন ফার্স্ট অফ অল আমি এখানে দেখেছি, আমি যে আগে একদম জাস্ট বসিয়ে ফেলছিলাম, ওইটা করতে পারছি না। তো আমি আবার একদম অরিজিনাল যেই ছিল আমাদের, যেই এক্সপ্রেশন ছিল সেটাতে চলে যাই। যেমন এ ইকুয়ালস টু কি হতে পারে? ডিভি বাই ডিটি, এটা হতে পারে। আবার একটা কি হতে পারে? ভি ডিভি ডিএক্স, এইটাও হতে পারে। ওকে, আচ্ছা, তো এখন দেখবো আমার অ্যাক্সেলারেশনটা কার রেসপেক্টে দেওয়া আছে? ভি এর রেসপেক্টে দেওয়া আছে, এটা 4v। ওকে,
এখন আমি যদি এখানে নিয়ে কাজ করি কি বলতে পারি, আমি বলতে পারি এ ডিটি এটা ইকুয়ালস হচ্ছে ডিভি। আর এটা নিয়ে কাজ করতে চাইলে আমাকে বলতে হতো এ ডিএক্স এটা ইকুয়ালস হচ্ছে ভি ডিভি। ওকে, মানে এখান থেকে আমি দুইটা আলাদা ওয়েতে করার চেষ্টা করছি। এখন ইন্টিগ্রেশন করব। ইন্টিগ্রেশন করতে হলে এ কে আমার টাইমের রেসপেক্ট কিছু প্রয়োজন, টাইমের রেসপেক্ট এখানে পাচ্ছি না। আবার এখানে করতে হলে কিসের রেসপেক্টে প্রয়োজন, সেটা হচ্ছে আমার এক্স এর রেসপেক্টে প্রয়োজন। বাট এখানে তো এক্স এর রেসপেক্টে কিছু দেওয়া নেই। এখানে কি দেওয়া আছে, 4v দেওয়া আছে। আমরা একটা কাজ করি, এখানে ডিরেক্টলি 4vটা বসিয়ে দিই। এখানে 4v বসিয়ে দিচ্ছি আর এখানে আমি 4v বসিয়ে দিচ্ছি। তাহলে কি পাচ্ছি, 4v ডিটি ডিভি। আর এখানে পাচ্ছি 4v ডি এক্স, আর এখানে পাচ্ছি আমি ডিভি। এখন সরি, এখানে ভি আছে একটা। এখন যেটা দেখার বিষয়, এই 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 ক্ষেত্রে দুই পাশ থেকে কিন্তু ভেলোসিটি আর ভেলোসিটি ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে। হুম, তার মানে ডিরেক্টলি বলে ফেলতে পারি 4 dx ইকুয়ালস হচ্ছে ডিভি। তো এখান থেকে যদি আমি লিখতে চাই তাহলে কি বলতে পারি, যদি আমি এখানে ইন্টিগ্রেট করি, ইন্টিগ্রেট করলে এখানে 4x পাবো আর এখানে পাবো ভি। তার মানে ভেলোসিটি আমি এক্স এর ফাংশনে পেয়ে যাচ্ছি, এটা হচ্ছে 4x। বাট এটা তো আমার প্রয়োজন না, তাই তো? এটা আমার প্রয়োজন না, প্রয়োজন হচ্ছে এটা টি এর রেসপেক্টে। সো এইখানে কি করতে পারি, এখানে তুমি যদি নর্মালি করতে চাও, এভাবে এভাবে যদি করতে চাও, করতে গেলে দেখবে যে আসলে আলটিমেটলি ভি কে টি এর মাধ্যমে কোনো একটা কি প্রয়োজন, ফাংশন প্রয়োজন। তখন তুমি টি এর ফাংশন খুঁজতে খুঁজতে আলটিমেটলি কিছু পাচ্ছ না। একটা কাজ করতে পারো, খুব সহজ জিনিস, সেটা কি, যেহেতু এখানে আছেই, বিটাকে এই পাশে পাঠিয়ে দাও। মানে আমি বলতে চাচ্ছি এমন, 4 ইন্টিগ্রেশন অফ ডিটি, আর এই ভিটাকে এই পাশে যদি এনে নাও তাহলে 1/v হয়ে যাবে। এইটাকে তুমি ডিভি এইভাবে লিখতে পারো। এখন এমন যদি হতো তাহলে আগে কেন খুঁজছিলাম, দেখো তো। আগে আমরা এখানে খোঁজার চেষ্টা করছিলাম যে এক্স কে টি এর ফাংশনের প্রয়োজন, ভি কে টি এর ফাংশনের প্রয়োজন, এই কথাগুলো। দেখো, এটা ডিএক্স, এটা হচ্ছে ডিটি। তুমি যদি ভি কে এখানে পাঠাও, আলটিমেটলি এখানে কি, ভি এর তখন একটা এক্স এর ফাংশন প্রয়োজন ছিল। মানে এক কথাই হয়ে গেল, ফাংশন বের করতে হচ্ছে। সো বাট এইখানে যদি করতে চাও, এখানে আলটিমেটলি এই পাশে পাঠালে, এই যে এই পাশে পাঠালে, এখানে তো অলরেডি কিছু একটা দেওয়া আছে, মানে এখানে ভেলোসিটির রেসপেক্টেই ইন্টিগ্রেট করতে হবে। তাহলে তার ঝামেলা হচ্ছে না। তো এখান থেকে আমি 4t লিখতে পারি, আর এখানে হচ্ছে 1/v। 1/v মানে কি যেন ছিল, একটু খেয়াল করে দেখো আমাদের ডিফারেন্সিয়েশনের ক্ষেত্রে আমরা কি বলেছিলাম, যে লন এক্স, এটা যদি ডিফারেন্সিয়েশন করি তাহলে পেয়ে যাবো এটা 1/x। তো 1/v আছে, তো এটা হয়ে যাবে লন কি, লন ভি। আচ্ছা, তো লন ভি, বাট এখানে আমি একটা কি সাইন দিব, এই একটা সাইন দিলাম, যাতে আমরা আর এখানে হচ্ছে আমার একটা সি থাকছে। এখানে একটা আমার এটাকে যদি C1 ধরি, এটাকে আবার C2 ধরতে পারি। হুম, আচ্ছা। তো এখানে ভ্যালু বসিয়ে বসিয়ে দেন আমরা C1 আর C2 ভ্যালু পেয়ে যাবো, যেটা আলটিমেটলি 0 হয়ে যাবে। তো এখান থেকে মেইন যে ফাংশনটা থাকবে সেটা হচ্ছে নন ভি, এটা কোস্ট হচ্ছে 40। এটা আমাদের সলিউশন ছিল। সো আমরা বুঝতে পেরেছি ফিজিক্সে কোথায় কোথায় কিভাবে কিভাবে ইন্টিগ্রেশন কাজে লাগতে পারে। মানে এটা জাস্ট খুবই প্রিলিমিনারি পর্যায়ে। হুম, আমরা এর থেকে আরো অ্যাডভান্স পর্যায়ে অনেক কিছু আছে, অনেক কিছুই, মানে অনেক ক্ষেত্রেই ইন্টিগ্রেশন কাজে লাগানো যায়। আচ্ছা, তো এই পর্যন্ত আমরা কি দেখেছি ফিজিক্সে আসলে আমরা কিভাবে এগুলো ইউজ করতে পারি, আমাদের ইন্টিগ্রেশন গুলোকে। এখন আমরা ইন্টিগ্রেশনের যে মেইন ক্যালকুলেশন গুলো সেগুলো শেখার চেষ্টা করব। মানে ইন্টিগ্রেশনে কি কি ফাংশন আসতে পারে, কি কি ওয়েতে আমাদের সেগুলো সলভ করতে হতে পারে। তো দেখা যায় মোস্ট কমন কিছু কিছু মেথডস আছে, সেগুলো হচ্ছে এই সাবস্টিটিউশন বা ইন্টিগ্রেশন বাই পার্টস, বা এটাকে ইউভি বলা চলে। মানে আমরা যেমন প্রোডাক্ট রুল পড়েছিলাম আমাদের ডিফারেন্সিয়েশনের ক্ষেত্রে, তো এইটাও কাইন্ড অফ ইন্টিগ্রেশনের ক্ষেত্রে কাইন্ড অফ একটা প্রোডাক্ট রুল। তো এইখানে দেখবা এই বেশ কিছু মেথড, এর বাইরে অনেক কিছু মেথড আছে, বাট এগুলো হচ্ছে মোস্ট কমন মেথড। তো আমরা এখন কিছু ক্যালকুলেশন দেখবো এই মেথড গুলোর উপর ডিপেন্ড করে। ওকে, তো দেখি ফার্স্ট অফ অল কি আছে এখানে। তো এখানে দেখো ক্যালকুলেট দুইটা, আমাকে দেওয়া আছে, কোশ্চেন দেওয়া আছে, দুইটা ফাংশন দেওয়া আছে। এখন এইগুলো ইন্টিগ্রেশন করতে হবে। তো কিভাবে প্রসিড করব, ফার্স্ট অফ অল আমি তো মানে এখানে তো বলে দেওয়া নেই যে এইটা হচ্ছে ওই মেথডের, তো ওই মেথড ইউজ করা। তো ফার্স্ট অফ অল আমাকে দেখতে হবে, একটু বুঝতে হবে। তো দেখা যাচ্ছে এখানে দুইটা ফাংশন আছে, একটা হচ্ছে এক্স, একটা হচ্ছে কি টোটাল এটা, আবার এখানে এক্স কিউব, আবার হচ্ছে টোটাল এইটা। সো ফার্স্ট অফ অল বলে হতে পারে যে এখানে আমি ইন্টিগ্রেশন বাই পার্টস লাগানোর চেষ্টা করতে পারি, যেমন এটাতে চেষ্টা করতে পারি। এইটার একটা ফর্মুলা পেয়ে যাব, এবং এটা তো জাস্ট এক্স, এটা বের করা যাবে। হ্যাঁ, ওইভাবে করা যাবে, সমস্যা নেই। বাট যেটা বিষয় হচ্ছে, তুমি ধরো
মানে যদি আরো কোনো ওয়ে খুঁজে পাও কিনা। সো এইগুলো থেকে আমরা একটা মেথড ইউজ করার চেষ্টা করি, যেটা হচ্ছে সবার প্রথম, মানে আমরা ট্রায়াল এরর মেথডের মতো চেষ্টা করি আসলে। প্রথমে বসিয়ে দেখি যে আগে ওই মেথডে করার চেষ্টা করছি, এটাতে হচ্ছে কিনা। যদি না হয় তাহলে অন্য একটা মেথড নিয়ে করো। সো ফার্স্ট অফ অল, মোস্ট কমনলি যেটা ইউজ হয় সেটাকে বলা হয় সাবস্টিটিউশন। ওকে, সাবস্টিটিউশন। ওকে, তো এখন কি করব, আমরা এখানে কোন একটা টার্মকে অন্য কোনো কিছু একটা ধরে সাবস্টিটিউট করব। এখন ফার্স্ট আমরা ট্রাই করে দেখি। আমার এখানে ফাংশন হচ্ছে এক্স, আর এটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 4। এখন স্বভাবতই আমার যদি কোনো কিছুকে ধরতে হয়, আমরা এই এক্স স্কোয়ার প্লাস 4 কে ধরবো, এক্স কে না, কারণ এক্স হচ্ছে একদম মানে সিম্পলিফাইড ভার্সন। তো এটা একটু কিছুটা কমপ্লেক্স দেখা যাচ্ছে, এটাকে আমাকে সিম্পলিফাই করতে হবে। তো রুট রুট ওভার কি দেওয়া আছে, এক্স স্কোয়ার প্লাস 4। তো অনেক মানে অনেক ভাবে ধরা যেতে পারে। তো ফার্স্ট অফ অল আমার কাছে আইডিয়া হচ্ছে, আমি যদি এইটাকে মানে জাস্ট এক্স স্কোয়ার প্লাস 4 কে যদি আমি এখানে ধরো জেড স্কোয়ার ধরি, তাহলে কি হবে? যদি জেড স্কোয়ার ধরি, রুটের ভিতর সেটা কি হয়ে যাবে, জেড হয়ে যাবে। মানে আলটিমেটলি এখান থেকে বলতে পারবো যে এটা মানে হচ্ছে জেড, এখানে জেড হয়ে গেল। আর এক্সটাকে আমাকে চেঞ্জ করতে হবে। তো এটাকে এখন দেখো আমি ডিফারেন্সিয়েট করব। যদি ডিফারেন্সিয়েট করি তাহলে কি হবে, এখানে 2x হয়ে যাবে, আলটিমেটলি এটা 0 হয়ে যাবে। আচ্ছা, এবং ডিফারেন্সিয়েট করার পরে আমি এখানে এভাবে ডিএক্স রাখছি, আর এখানে 2z ডিজেড করছি। এটা কিভাবে, ওই যে আমরা দেখেছিলাম না, ডিএক্স বাই ডিজেড এটা ইকুয়ালস টু ধরো সি বলে দেওয়া আছে, তাহলে বলতে পারি ডিএক্স ইকুয়ালস টু সি ডিজেড। মানে জাস্ট এইভাবে আমরা করেছি। ও, তো এখন দেখি তাহলে আমি আলটিমেটলি কি পাচ্ছি, আমি এখান থেকে পাচ্ছি 2x dx, এটা ইকুয়ালস হচ্ছে 2z dz। বা আরো সিম্পলিফাই করতে গেলে x dx ইকুয়ালস টু হচ্ছে z dz। তো খেয়াল করে দেখো, এখান থেকে এইচ ডিএক্স যেটা আছে, এখানে কি এইচ ডিএক্স আছে? হ্যাঁ আছে। এই যে দেখো এক্স, এবং এখানে হচ্ছে ডিএক্স। তো এদের পরিবর্তে আমি জেড ডিজেড বসাতে পারি। ওকে, আবার দেখো এখানে রুট ওভার জেড মানে জেড স্কোয়ার দেওয়া আছে, এখানে আলটিমেটলি আবার কি জেড হয়ে যাবে। সো এখান থেকে বলতে পারি, দেখো আমি এখানে যদি ইন্টিগ্রেট করতে চাই প্রথমটার জন্য, আমি এখানে বলতে পারি রুট ওভার জেড স্কোয়ার, আর এখানে হচ্ছে জেড ডিজেড। এখান থেকে আলটিমেটলি জেড স্কোয়ার হয়ে যাবে, জেড স্কোয়ার ডিজেড। যদি জেড স্কোয়ার হয় তাহলে কি হবে, z³ বাই 3, তাই তো, প্লাস সি। আচ্ছা, জেড আমরা কি ধরেছিলাম, এই টোটাল টার্মটাকেই জেড ধরেছিলাম। আচ্ছা, তাহলে বলতে পারি এখানে হচ্ছে আচ্ছা, এই টোটালটাকে জেড স্কোয়ার ধরেছি, তাহলে জেড কি হবে, রুট ওভার সামথিং, এটা জেড হবে। ওকে, তাহলে বলতে পারি এখানে যে এক্স স্কোয়ার রুট ওভার x² + 4, এটা তো আমাদের জেড এর ভ্যালু, এটার কিউব বাই 3 প্লাস সি। আচ্ছা, তো ফার্স্ট অফ অল আমাদের প্রথম যে কোশ্চেন ছিল সেটা আমরা করে ফেলেছি। এখানে দেখার বিষয় হচ্ছে যে এখানে আমরা সাবস্টিটিউট করেছি, কিভাবে করেছি, কি বুঝে করেছি। সাবস্টিটিউশন মেথড হচ্ছে মোস্ট কমন, প্রথমে আমরা এটা দিয়ে ট্রাই করে দেখবো। তো কেন আমি জেড বসিয়েছি বা জেড স্কোয়ার বসিয়েছি, তো এখানে একটা রুট আছে, রুটটাকে সরাতে হবে, এই জন্য আমি স্কোয়ার নিয়েছি। হুম। আচ্ছা, আবার যেটা সবচেয়ে বড় মানে ইম্পর্টেন্ট কথা, এই যে দেখো এই এক্স স্কোয়ার, এটাকে তুমি যদি ই করতে চাও, এই এক্স স্কোয়ার এটাকে যদি তুমি ডিফারেন্সিয়েট করো, তুমি এক্স ডিএক্স পেয়ে যাবে, যে এক্স ডিএক্স এখানে আছে। দেন ওই এক্স ডিএক্স কে আমি জেড ডিজেড এর মাধ্যমে কি করেছি, রিপ্লেস করেছি। তো এটাকে আমি সাবস্টিটিউশন বলার চেষ্টা করছি। ওকে, তো এখন দেখি আমার এই ফাংশনের ক্ষেত্রে, এটা x³ দেন হচ্ছে এই যেটা হচ্ছে x² + 1 হোল স্কোয়ার ডিএক্স। ওকে, তো এটা কিছুটা কমপ্লেক্স মনে হচ্ছে। তো অ্যাকচুয়ালি কমপ্লেক্স না, ইজিলি করা যাবে, সমস্যা নেই। তো দেখার বিষয় হচ্ছে এখন আমি কাকে জেড ধরবো। যদি আমি এটাকে জেড ধরি, x² + 1, হুম, এটাকে যদি আমি জেড ধরি তাহলে কি হবে, আলটিমেটলি এখানে পাবো আমি 2x, আর এখান থেকে পাচ্ছি হচ্ছে আমি জেড ডিজেড, আর এখানে 2x dx। মানে এক্স ডিএক্স ইকুয়ালস টু হচ্ছে আমার জেড ডিজেড। বাট এখানে কি x dx আছে, নেই। আর একটা কাজ করা যায়, আমি যদি এভাবে লিখি এক্স স্কোয়ার, আর এখানে হচ্ছে x dx। ওকে, দেন এখান থেকে আমি পাবো x² + 1, যেটাকে আমি কি ধরেছি, জেড ধরেছি, তাহলে এখানে ডিরেক্ট জেড স্কোয়ার বলতে পারি। হুম। আচ্ছা, তো
আর এটাকে আমি জেড ডিজেড ও বলতে পারি। তো আমি লিখে ফেলি এক্স স্কোয়ার জেড ডিজেড, নিচে হচ্ছে আবার জেড স্কোয়ার। আচ্ছা, জেড আর জেড ক্যান্সেল আউট হয়ে যায়, তার মানে আলটিমেটলি থাকে এক্স স্কোয়ার বাই জেড ডিজেড। এখন বিষয় হচ্ছে আমি এদেরকে রিপ্লেস করলো, এক্স স্কোয়ার কিন্তু রিপ্লেস করতে পারিনি। আর তাই তো, তো এটা কিভাবে মানে কি করা যায়? সেই জন্য আমাদেরকে ফার্স্ট অফ অল যদি আমরা এখানে একটু কাজ করি, সেটা কি, এক্স স্কোয়ার তো আছে এখানে, তাহলে আমি বলতে পারি এক্স স্কোয়ার হচ্ছে জেড মাইনাস ওয়ান, এটা বলাই যায়। তো এখান থেকে যদি আমি বসিয়ে দিই জেড মাইনাস ওয়ান বাই জেড। আচ্ছা, এখন জিনিসটা খুব সিম্পলিফাই হয়ে গেছে। এখন আমরা করতে পারবো কিভাবে, জেড বাই জেড এটাকে আলাদা করে ফেললাম, মাইনাস ওয়ান বাই জেড এটাকে আলাদা করে ফেললাম। আচ্ছা, তো এখান থেকে এটা হয়ে যাচ্ছে ওয়ান, আর এটা হয়ে যাচ্ছে ওয়ান বাই জেড। তো ওয়ানের জন্য যেটা আলটিমেটলি পাবো আমি জেড পেয়ে যাবো। আচ্ছা, এখানে একটু ভুল হয়েছে, সেটা কি, আমার এখানে ডি জেড লিখতে হবে, ডি এক্স ডি জেড লিখতে হবে। আচ্ছা, তাহলে ডিজেড, এখানে ডিজেড, আর জেড বাই জেড মানে হচ্ছে ওয়ান। তো ওয়ান কে যদি আমি ইন্টিগ্রেট করি আলটিমেটলি জেড থাকছে এখানে, ওয়ান বাই এক্স যদি ইন্টিগ্রেট করি আমি এখানে এল এন এক্স পাবো, মানে এল এন জেড পাবো এখানে, এল এন জেড প্লাস সি। সো অ্যাকচুয়ালি তো আমাদের জেড ছিল না, জেড কাকে ধরেছি, আমি এক্স স্কোয়ার প্লাস ওয়ান কে ধরেছি। তো এখানে লিখতে হবে এক্স স্কোয়ার প্লাস ওয়ান নেগেটিভ, এখানে লন বা এল এন এক্স স্কোয়ার প্লাস ওয়ান, দেন ফাইনালি সি। তো এই তো আমার হয়ে গিয়েছে আমাদের সাবস্টিটিউশন মেথড, যেটা ফার্স্ট অফ অল ছিল, এটা আমরা শিখেছি। আচ্ছা, তো এখানে দেখো ফর্মুলা দেওয়া আছে, এটা মেনলি হচ্ছে ইন্টিগ্রেশন বাই পার্টস, এটাকে আমরা বলছি ইন্টিগ্রেশন বাই পার্টস। ওকে, ইন্টিগ্রেশন বাই পার্টস। সো অ্যাকচুয়ালি এটার এইটা কি, মানে মেথডটা কি, এখানে দুইটা ফাংশন থাকবে, সেটা হচ্ছে কি আকারে, গোলাকারে থাকবে। তো একটাকে আমি ফার্স্ট ফাংশন বলছি, ইউটাকে বলছি ফার্স্ট ফাংশন, আর এটাকে বলছি আমি সেকেন্ড ফাংশন। সো ফার্স্ট সেকেন্ড এভাবে আলাদা করার বিষয়টা হচ্ছে এখানে একটা অর্ডার মেনটেন করা অ্যাকচুয়ালি। মানে এখানে ইউভি যে কোনো একটাকে ধরো দুইটা ফাংশন দেওয়া আছে, এই ফাংশনের ক্ষেত্রে যে এক্স ই টু দি পাওয়ার এক্স, তো এইটাকে আমি ইউ ধরলাম, এটাকে আমি বি ধরলাম। এমন তো হতে পারে এটাকে আমি ইউ ধরছি, আবার এটাকে আমি কি ধরছি, ভি ধরছি। খেয়াল করে দেখো, এই যে এখানে আছে, এখানে কিন্তু আসলে ইউভি সিমেট্রিক কিছু না। যেমন ছিল আমাদের ডিফারেন্সিয়েশনের ক্ষেত্রে ইউভি যদি দেখতাম, এটাকে যদি আমরা ডিফারেন্সিয়েট করতাম তাহলে কি পেয়ে যেত, আমরা পেতাম হচ্ছে এমন, যে ফার্স্ট অফ অল ধরো ইউ কে ফিক্স রেখেছি, ইউ প্রাইম প্লাস ভি কে ফিক্স রেখে ইউ প্রাইম। দেখো খেয়াল করে, ইউ আর ভি এদেরকে তুমি চেঞ্জ করো, এটা টোটাল জিনিসটা সিমেট্রিক, কোনো ঝামেলা হচ্ছে না। মানে আগে যে রেজাল্ট ছিল এখন সেই রেজাল্টই আছে। বাট এই ক্ষেত্রে আমার ইউ আর ভি এটা কিন্তু আসলে কি না, সেম না, মানে সিমেট্রিক না। তো এর জন্য আমাকে এখানে ফার্স্ট ফাংশন সেকেন্ড ফাংশন জিনিসটাকে বলতে হচ্ছে। তো এইখানে দেখো একটা মানে দেওয়া হচ্ছে, একটা ছোট্ট অর্ডার, সেটা কি, লিয়াট। লিয়াট বলতে হচ্ছে এখানে আমি এলতে লগারিদম বোঝাচ্ছি। ওকে, এটা হচ্ছে আমার লগারিদম। দেন আইতে হচ্ছে আমি ইনভার্স ট্রিগোনোমেট্রি বোঝাচ্ছি, ইনভার্স ট্রিগোনোমেট্রি বোঝাচ্ছি। এ তো হচ্ছে আমি অ্যালজেব্রিক্যাল বোঝাচ্ছি, অ্যালজেব্রিক অ্যালজেব্রিক্যাল ফাংশন। আর টি তে বোঝাচ্ছি ট্রিগোনোমেট্রিক ট্রিগোনোমেট্রিক ফাংশন। এন্ড ওয়াই হচ্ছে লাস্টলি এটা এক্সপোনেনশিয়াল ফাংশন, এক্সপোনেনশিয়াল ফাংশন। এখন এখানে বিষয় আছে, এক্সপোনেনশিয়াল ফাংশন বলতে কি বোঝায়, যদি সেটা ই টু দি পাওয়ার এক্স হয় অথবা এ টু দি পাওয়ার এক্স হয়। আচ্ছা, আর যদি এমন হয় এক্স টু দি পাওয়ার সামথিং এন, যেখানে এন কিন্তু আসলে কি ভ্যারিয়েবল না, এটা কিন্তু আসলে অ্যালজেব্রিক্যাল, এটা কিন্তু আবার এক্সপোনেনশিয়াল না। এক্সপোনেনশিয়াল যখন ভ্যারিয়েবলটা এক্সপোনেন্টে থাকবে। আচ্ছা, আই থিঙ্ক এখানে একটু বুঝতে পেরেছি আমি। এখন এটা কিভাবে করা হয়েছে, এটা মেইনলি দেখো এখানে আসলে ডিফারেন্সিয়েট করতে হয়। সো কোনটাকে মানে ইজিলি ডিফারেন্সিয়েট করা যায় এইটার বেসিসে এভাবে আলাদা করা হয়েছে। আচ্ছা, তো আমি ফার্স্ট প্রবলেমটা ট্রাই করি, হ্যাঁ। তো ফার্স্ট প্রবলেমের ক্ষেত্রে দেখো ইন্টিগ্রেশন এক্স ই টু দি পাওয়ার এক্স ডিএক্স দেওয়া আছে। তো এখানে দেখতে হবে যে এখানে অ্যালজেব্রিক মানে এই ফাংশন এটা কোন ধরনের ফাংশন, এটাকে আমি এক্সপোনেনশিয়াল ফাংশন বলছি। আচ্ছা, তাহলে এক্স এটা কোন ধরনের ফাংশন, এটা আমার অ্যালজেব্রিক্যাল ফাংশন, তাই তো। তো ফার্স্ট অফ অল কোনটাকে এখানে, আচ্ছা এই অর্ডার যেটা, এই অর্ডারে যেটা ফার্স্ট আছে সেটাকে আমি ইউ ধরবো, মানে আহ এভাবে বলতে হবে, এটাকে ইউ ধরতে হবে, এবং নিচে যেটা আছে সেটাকে ভি ধরতে হবে। মানে এমন দুইটা ফাংশন, একটা হচ্ছে লগারিদম, একটা হচ্ছে কি ইনভার্স ট্রিগোনোমেট্রি। তাহলে আমি লগারিদম কে ইউ ধরবো, ইনভার্স ট্রিগোনোমেট্রি কে কি ধরবো, ভি ধরবো। আবার যদি এমন হয় ইনভার্স ট্রিগোনোমেট্রি
আর একটা হচ্ছে অ্যালজেব্রিক্যাল, তাহলে ইনভার্স ট্রিগোনোমেট্রিককে আমি ইউ ধরবো, আর এই অ্যালজেব্রিক্যাল মানে অ্যালজেব্রিক্যাল যেটা আছে সেটাকে আমি ভি ধরবো। সো এই যে দেখো এখানে কিন্তু আসলে আমার ডিফারেন্সিয়েট করতে হচ্ছে ইউ কে। সো কোনটাকে ডিফারেন্সিয়েট করা ইজি, এইটার বেসিসে কিন্তু ওই ইটোটার একটা অর্ডার ফলো করা হয়েছে। তো এটা ক্ষেত্রে আমি কি করতে পারি, এটা মুছে দিচ্ছি আমি। আচ্ছা, তো এখন আমাকে ইউ ধরতে হবে। ইউ কাকে ধরছি আমি, যেটা হচ্ছে আমার উপরে আছে। দ্যাট মিনস এই ক্ষেত্রে হচ্ছে আমার অ্যালজেব্রিক্যাল এইটা উপরে আছে, এক্সপোনেনশিয়াল হচ্ছে পাশেরটা, এটা নিচে আছে। আচ্ছা, তাহলে বলতে হচ্ছে আমি যদি ইউ নেই এক্স ভি, ভি হচ্ছে টু দি পাওয়ার এক্স ডিএক্স মাইনাস, এখন দেখো এই এক্স কে কি করতে হবে, ডিফারেন্সিয়েট করতে হবে। এখন ডিএক্স বাই ডিএক্স মানে কি, ডিএক্স বাই ডিএক্স মানে হচ্ছে জাস্ট ওয়ান, তো এই জন্য আমি আর লিখছি না, ওয়ান মানে রেখে দিচ্ছি। আর এখানে ই টু দি পাওয়ার এক্স ডিএক্স আবার দিয়ে ডিএক্স। আচ্ছা, এক্স থাকছে ই টু দি পাওয়ার এক্স, এটাকে যদি আমি ইন্টিগ্রেট করি তাহলে কি পাওয়া যাবে, জাস্ট ই টু দি পাওয়ার এক্স ই পাওয়া যাবে। এটা ক্ষেত্রেও কি সেম, এখানে রাখো, একবার ইন্টিগ্রেট করে ই টু দি পাওয়ার এক্স পাবো, এটাকে আবার ইন্টিগ্রেট করতে হবে, তাহলে তুমি ই টু দি পাওয়ার যে এক্স এটা বারবারই পেতে থাকবো। ওকে, সো প্লাস সি, আলটিমেটলি এখান থেকে দেখো ই টু দি পাওয়ার এক্স কমন গিয়ে এক্স মাইনাস ওয়ান প্লাস সি, এটা হয়ে যাচ্ছে। তো এটা খুবই সহজ ছিল, আমরা দেখেছি কিভাবে করতে হয় ইন্টিগ্রেশন বাই পার্টস। আচ্ছা, তো এখন দেখি এখানে আরেকটা আছে, সেটা কি এক্স স্কোয়ার, আর এটা হচ্ছে এলএন এক্স। এখন দেখো কোনটাকে আমি ইউ ধরবো, এখন দেখো এলএন এক্স এটা হচ্ছে লগারিদমিক ফাংশন, এটা একদম শুরুতে দেওয়া আছে, তাহলে এটাকে অবশ্যই ইউ ধরতে হবে। তো ইউ যদি ধরি তো আমি এখানে এলএন এক্স লিখছি ইউ ভি ডিভি, তাই তো। তো এখানে ভি হচ্ছে আমার এক্স ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন, আমার এখন কি লন এক্স কি কি করতে হবে, ডিফারেন্সিয়েট করতে হবে। এই জন্য আমি ওয়ান বাই এক্স লিখে দিচ্ছি, কারণ লন এক্স বা এলএন এক্স এর যে ডিফারেন্সিয়েশন আছে সেটা হচ্ছে ওয়ান বাই এক্স। ফাইনালি আমি এখন কি করতে পারি, আবার এখানে হচ্ছে এক্স স্কোয়ার ডিএক্স লিখতে পারি। হুম, এখানে গিয়ে ডিএক্স লিখতে হচ্ছে। এখন দেখো এলএন এক্স আর এক্স স্কোয়ার, এক্স স্কোয়ার এটা যদি আমি কি করি ডিফারেন্সিয়েট করি সেটা হয়ে যাবে এক্স কিউব বাই থ্রি। আচ্ছা, মাইনাস ওয়ান বাই এক্স থাকছে, আর এখানে এক্স কিউব বাই থ্রি হবে, মাত্রই তো করেছি। তাহলে দেখো ওয়ান বাই এক্স যদি গুণ করি আমি এই পাশে, তাহলে এটা এক্স স্কোয়ার বাই থ্রি হয়ে যাচ্ছে ডিএক্স, এটা হয়ে যাচ্ছে। এখন দেখো এটাকে যদি আমি আবার করতে চাই, এর এক্স টাইমস এক্স কিউব বাই থ্রি, আর এখান থেকে পাওয়া যাচ্ছে এক্স কিউব বাই নাইন, কি হবে এই এক্স স্কোয়ারের জন্য এক্স কিউব বাই থ্রি, আর আগে থেকে তো আমার ওয়ান বাই থ্রি আছে, এই জন্য এক্স কিউব বাই নাইন, এইটা প্লাস সি। সো হয়ে গেছে, এটাকে তার মানে কি বলছি, ইন্টিগ্রেশন বাই পার্টস। এটা কিন্তু বেশি ইম্পর্টেন্ট একটা মানে টেকনিক, এটা আমাকে মাথায় রাখতে হবে। আচ্ছা, এখন দেখি, সো একটু পার্থক্য বোঝার চেষ্টা করতে হবে। দেখো এখানে একটু কমপ্লেক্স কোন একটা ফাংশন দেওয়া ছিল, এটাকে চাইলে আমরা ইন্টিগ্রেশন বাই পার্টস দিয়ে করার চেষ্টা করতে পারতাম, বাট এই জিনিসটা খুব বড় হয়ে যেত। এই জন্য কি করেছি, আমরা চেষ্টা করেছি কোনোভাবে এটাকে সাবস্টিটিউট করা যায় কিনা। তো সবার প্রথম আমরা এটাই চেষ্টা করবো, যে কোনো ফাংশন যদি থাকে কমপ্লেক্স পার্টটাকে এই নিয়ে সাবস্টিটিউট করার চেষ্টা করব। আর যদি এমন দেখি না দুইটা সিম্পল ফাংশন আছে জাস্ট গুণাকারে, তাহলে ইন্টিগ্রেশন বাই পার্টস লাগিয়ে দিব। ওকে, এখন দেখো এখানে আসলে কি করা যায়। তুমি এখানে ফার্স্ট অফ অল কি ট্রাই করবে, সাবস্টিটিউশন ট্রাই করে দেখবে এখানে কোথাও সাবস্টিটিউশন করা যায় কিনা। বাট খেয়াল করে দেখো এখানে সাবস্টিটিউট করার মতো আসলে ভালো কোনো অপশন নেই। হুম, তো এমন কোনো ইজি ফাংশন নেই যেখানে তুমি সাবস্টিটিউট করতে পারো, মানে সাবস্টিটিউশনের ক্ষেত্রে দেখবা যে একটা কমপ্লেক্স ফাংশন থাকে আরেকটা ইজি কোনো একটা ফাংশন থাকে। হুম, কারণ ওই ইজি ফাংশনটা আলটিমেটলি যদি ডিফারেন্সিয়েট করে তো আসলে একটা কমপ্লেক্স ফাংশনকে একটা ইজি ফাংশনে নিয়ে আসে, তাই না। তো ওইখান থেকে যদি আমরা এক্স ডিএক্স বা এই ধরনের কিছুকে আমাকে কি করতে হবে, সাবস্টিটিউট করতে হবে। তো এইখানে আসলে এই ধরনের কোনো সিনারিও আমরা পাচ্ছি না। বাট এখন কি করতে পারি, তো দেখা যাচ্ছে এই যে মেথড মানে এই যে আছে এক্সপ্রেশন আছে, এইটাকে যদি আমরা আলাদা আলাদা দুটো ফ্র্যাকশনে করতে পারতাম। তো এটা বোঝার ওয়েটা কি, আমি একটু নিচেরটুকু খেয়াল করে দেখি, ডি ডিভাইডটা খেয়াল করে দেখো, এটাকে ফ্যাক্টরাইজ করা যায়। ফ্যাক্টরাইজ করলে এক্স এক্স প্লাস ওয়ান এটা পাওয়া যাচ্ছে, এটাকে ফ্যাক্টরাইজ করা যায় এক্স 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 স্কোয়ার প্লাস ওয়ান, এটা পাচ্ছি। তো খেয়াল করে দেখছি আমি উপরে কিছু একটা আছে, নিচে হচ্ছে আমার এইভাবে দুইটা গোলাকার আছে। তো এইটাকে যদি আমি এইভাবে এ বাই এক্স প্লাস বি বাই এক্স প্লাস ওয়ান এইভাবে দুইটা আলাদা ফাংশনে লিখতে পারতাম বা দুইটা ফ্র্যাকশনে লিখতে পারতাম, সেই ক্ষেত্রে আমি বলতে পারতাম যদি ইন্টিগ্রেট করি তাহলে এইটার জন্য আলাদা ইন্টিগ্রেট, এটার জন্য আলাদা করে ইন্টিগ্রেট করতে হবে। সো তখন এটা কি কিছুটা ইজি সিনারিও হয়ে যেত। তো এই জন্য আমরা এটা ট্রাই করছি। এখন তোমরা যারা যারা এটা তোমাদের এই কথাটা মনে আছে,
যে তোমরা হয়তো বা যারা যারা 9 10-এ পড়েছো, খেয়াল করে দেখবে এটাকে আমরা আলটিমেটলি কি বলা হয়, এটাকে পার্শিয়াল ফ্র্যাকশন বলা হয়, তাই তো? সো এটাকে আমরা বলছি পার্শিয়াল ফ্র্যাকশন। তো এই মেথডটা অ্যাকচুয়ালি কি? এই মেথডটা অ্যাকচুয়ালি পার্শিয়াল ফ্র্যাকশন, পার্শিয়াল ফ্র্যাকশনকে ডিনোট করে। ওকে, তো এখানে দেখি কি হয়েছে। এখানে আমি কি করব, বোথ সাইডে এক্স টাইমস x+1 এটা দ্বারা মাল্টিপ্লাই করব, তাহলে উপরে জাস্ট 3x+1 এটাই থাকছে, এখানে a x+1 এটা থাকছে, প্লাস এখানে b x থাকছে। তো এটাকে একটু সিম্পলিফাই করলে এখানে 3x+1, এখানে a+b হোল x চলে আসবে, 4 টাইমস x, আর এখানে একটা a থাকছে। এখন দেখো আমি একে ইকুয়েট করব, ইকুয়েট করলে দেখো আমি a থেকে পাচ্ছি a=1 হয়ে যাচ্ছে, এবং b তাহলে কি হবে, এখান থেকে আমি পাচ্ছি a+b=3, সো b হয়ে যাচ্ছে 2। তো আলটিমেটলি আমার যে ইটা আসবে, যেটা নিয়ে আমি কাজ করব, মানে পার্শিয়াল ফ্র্যাকশন যেটা আসবে, সেটা হচ্ছে, আমি একেবারে লিখে ফেলছি, এটাকে বলবো 1/a, তো আমি 1 ধরেছিলাম, তাহলে মানে a তো আমার 1 এসেছে, তাহলে a/1/x, প্লাস b হচ্ছে 2, 2/x² + 1, তাই তো? সরি, এখানে তো x আছে, জাস্ট x+1, x+1, আচ্ছা, হোল ডিএক্স। এখন দেখো কি করতে পারি, 1/x এটাকে যদি আমি ইন্টিগ্রেট করি সেটা হয়ে যাবে ln x, তাই তো? আচ্ছা, আর এখান থেকে 2 থাকছে। আবার খেয়াল করে দেখো, এটা 1/x+1 মানে ax+b এই ফরম্যাটে আছে, সো এটাকেও ইন্টিগ্রেট করলে ln x এ আসবে, মানে এখানে তো আর x নেই, এখানে হচ্ছে x+1 আছে, তাহলে ln x+1 এটা হবে, প্লাস c। তো আলটিমেটলি একটা হয়ে গিয়েছে। এখন দেখি আমাদের সেকেন্ডটা কিভাবে করতে হবে, আমরা চেষ্টা করে দেখি সেকেন্ডটা। এটা ক্ষেত্রে কি, ফার্স্ট অফ অল আমি কি চেষ্টা করব, এটাকে পার্শিয়াল ফ্র্যাকশন আনার চেষ্টা করব। তো পার্শিয়াল ফ্র্যাকশন বোঝার ওইটা কি, দেখবা যে ডিনোমিনেটর আছে বা হর আছে, সেই হরে এনিহাও এমন কোনো সিচুয়েশন দেওয়া আছে তুমি এটাকে ফ্যাক্টরাইজ করতে পারবে, এবং ফ্যাক্টরাইজ করার পরে প্রত্যেকটা দেখো আলাদা আলাদা কি কিছু ইজি কোনো ফাংশনে চলে এসেছে, তো সেটার জন্য আমাকে কাজ করতে হবে। আচ্ছা, তাহলে দেখি আমাদের এখানে x²+, ফার্স্ট অফ অল আমি করে ফেলি, x²+1 বাই x³ + x। আচ্ছা, এটা কিন্তু আরো ইজি, উপরে x² + 1 আছে, আবার নিচে দেখো এক্স কমন নিলে x²+1 হয়ে যায়, তাহলে আলটিমেটলি আসলে এখানে পার্শিয়াল ফ্র্যাকশন প্রয়োজনই হয় না, কারণ এখানে দেখো ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, 1/x থাকছে, আর 1/x কে তুমি যদি ইন্টিগ্রেট করতে চাও তাহলে কি আসবে, সেটা ln x হয়ে যাবে। সো এটা অ্যাকচুয়ালি খুবই সহজ, আহ তাহলে আর আলটিমেটলি কিছু থাকছে না। আচ্ছা, দেখি আমাদের নেক্সটে কি আছে। তো নেক্সটে দেখতে পাচ্ছি যে এই যে ফ্র্যাকশনটা, মানে এই যেগুলো দেওয়া আছে, এইটা আমাদের ফর্মুলার কিন্তু সিমিলার, ফর্মুলা বেসড, মানে কিছু স্পেশাল ফর্মুলা বলেছিলাম আমরা, সেইটা বেসড হয়ে গিয়েছে। আচ্ছা, যদি আমরা এটাকে ট্রিগোনোমেট্রিক কি করা যায়, সাবস্টিটিউশন দ্বারা প্রমাণ করা যায়। আচ্ছা, তাহলে ট্রিগোনোমেট্রিক সাবস্টিটিউশন এটা দ্বারা আমরা চেষ্টা করি, ট্রিগোনোমেট্রিক সাবস্টিটিউশন, সাবস্টিটিউশন। এখন হঠাৎ করে আমি কিভাবে বুঝলাম ট্রিগোনোমেট্রিক, দেখো আমরা হয়তো বা যখন এক্সপ্লেন করেছিলাম, তখন আমরা লিখেছি এই যেভাবে, দেখো √9 - x²। এখন দেখো এখানে একটা রুট আছে, তো আমাকে ফার্স্ট অফ অল রুটটা তো অল টাইম ঝামেলা করে, রুটটাকে সরাতে হবে, তার মানে এটা ইকুয়ালস টু সামথিং z², এমন কিছু একটা ফরম্যাটে নিয়ে আসতে হবে। এখন z² কিভাবে আসতে পারে, z² আনার জন্য আমার এই টোটাল জিনিসটাকে, এটা দেখো, দেখা যাচ্ছে এটা আলটিমেটলি দুইটা স্কোয়ার ফর্মে আছে, একটা হচ্ছে কি 3² আর একটা হচ্ছে x²। সো যদি মানে এটা এইখানে এটা যদি পারফেক্ট স্কোয়ার নাও হতো, ধরো 5 ছিল, তাহলে বলতে পারতাম √5 হোল স্কোয়ার, কারণ এটা তো কনস্ট্যান্ট, এটা নিয়ে ঝামেলা হচ্ছে না। আচ্ছা, মেনলি দেখতে হবে আমার ভ্যারিয়েবল স্কোয়ার আছে কিনা। তো দুইটা স্কোয়ার আছে, এবং দুইটা স্কোয়ার কি আছে, মাঝখানে একটা নেগেটিভ সাইন আছে, মানে ওরা কি ডিফারেন্স আকারে আছে। সো এই ধরনের ফর্মেট, এখান থেকে আমি আরেকটা z² এই ধরনের ফর্মেটে যাওয়ার চেষ্টা করছি, তাই তো? তো এটাকে আমি কিভাবে করতে পারি, আচ্ছা, আচ্ছা, এখানে একটা বিষয় হচ্ছে, আমি এটাকে z² ধরিনি, আমি চাচ্ছিলাম এই টোটাল জিনিসটাকে z বের করার জন্য, মানে এই এইটাকে আমি চাচ্ছিলাম z² আনার জন্য, আর টোটালটাকে z আনার জন্য। তো এখন দেখো কি করতে পারি, আমাদের কেন ট্রিগোনোমেট্রিক সাবস্টিটিউশন প্রয়োজন, আমরা ট্রিগোনোমেট্রিতে আমাদের একদম বেসিক সবার শুরুতে আমরা তিনটা আইডেন্টিটি পড়েছিলাম, যারা 9 10-এ আছো তোমাদের বইয়ে ঠিক এই তিনটা আইডেন্টিটি দেওয়া আছে। একটা হচ্ছে 1 + tan² θ, এটা ইকুয়ালস টু 6² θ।
ওকে, আর এটা হচ্ছে 1 - sin² থিটা, সেটা হচ্ছে হয়ে যাবে cos²থিটা। বা তুমি এখানে চাইলে এভাবে বসাতে পারো 1 - cos²থিটা, এটা ইকুয়ালস হচ্ছে sin²থিটা। তাই যে কোনো একটা বসালেই হবে। এরপর হচ্ছে 1 + cot²থিটা, এর মানে হচ্ছে সরি cosec²থিটা। তো এখানে দেখো টোটাল 4টা আছে, বাট এই দুইটা আসলে কাইন্ড অফ সিমিলার। মানে sin² প্লাস cos²থিটা, sin²থিটা প্লাস cos²থিটা ইকুয়ালস টু 1, এখান থেকে এসেছে দুইটাকে, এই জন্য আমরা টোটালকে আসলে 3টা বলছি। সো এই 3টাকে আমরা ইউজ করতে হবে। এখন দেখো এই 3টাকে আরো কি কি ফর্মে লেখা যায়। আমার কি প্রয়োজন, আমার প্রয়োজন হচ্ছে একটা কি রাখা, কনস্ট্যান্ট রাখা। দেখো এখানে একটা কনস্ট্যান্ট, এটা হচ্ছে একটা কনস্ট্যান্ট, এটা একটা কনস্ট্যান্ট, এটাও একটা কনস্ট্যান্ট, তাই তো? আচ্ছা, তো একদম এই ফর্মে আনার জন্য কি করতে পারি, সব জায়গায় আমি এ দ্বারা মাল্টিপ্লাই করি। আমি জাস্ট এখান থেকে সাইন নিয়ে দেখাচ্ছি, ওকে? তাহলে এখান থেকে থাকছে a + a tan² থিটা, তাই তো? tan²থিটা। আচ্ছা, আমি যদি কাজ করি এ না গুণ করে আমি a² গুণ করে ফেলি, a², তাহলে একটু সুবিধা হবে। তাহলে এখানে a²sec²থিটা পাচ্ছি। আবার দেখো a² - a² sin²থিটা ইকুয়াল হচ্ছে a²cos²থিটা। আবার এখানে পাচ্ছি আমি a² + a² cot²থিটা, এটা ইকুয়াল টু হয়ে যাচ্ছে a²cosec²থিটা, তাই তো? আচ্ছা, তো এখন কি করতে পারি, যে এখান থেকে তুমি জাস্ট এই অংশটুকু a tan থিটা, a tan থিটাকে a tan থিটাকে তুমি কি ধরে নাও, এক্স ধরে নাও, ওকে? তাহলে এখানে তুমি একটা ফর্মেট পাচ্ছ a² + x², ফর্মেট পাচ্ছ a² - x², আর নিচেটা আলটিমেটলি a² + x² হয়ে যাচ্ছে, a² + x² হয়ে যাচ্ছে। এখন দেখো মোটামুটি সবই হয়েছে, বাট আমার আসলে x² - a², এটা প্রয়োজন, এটা হয়নি। এটা কিভাবে করতে পারি, দেখো এই যে ফার্স্ট ফাংশন অথবা লাস্ট ফাংশন এগুলো ইউজ করতে পারি, যে এইটাই কোশ্চেন আমার সামথিং z², তাই না? সো আমি এভাবে বলতে পারি জেড তো একটা ভ্যারিয়েবল, তাহলে x² কে এই পাশে লিখে ওই পাশে পাঠিয়ে দিই। তো আলটিমেটলি আমি যেটা বলার চেষ্টা করছি, যদি এমন হতো যে sec²থিটা এটাই এটা -tan²থিটা, বা এইটা -1, এটা মানে হচ্ছে কি tan²থিটা, তখন দেখো তো যদি a² - x² এই ফর্মেটে পেয়ে যাব, তখন আমরা এক্স এর ভ্যালু কি ধরবো, হয় sec থিটা ধরবো, না হয় cosec থিটা ধরবো। আর যদি এই ধরনের ফর্মেট থাকে, এটা তো দুইবার হয়েছে, আমি এটা বুঝে দিচ্ছি। সো এখানে আলটিমেটলি আমি 3 ধরনের ফর্মেট পাচ্ছি, একটা হচ্ছে এইটা, একটা হচ্ছে এইটা, আর একটা হচ্ছে এইটা, ওকে? তো এইখানে যদি এমন থাকে, তাহলে কি বসাবো, তাহলে এক্স এর ভ্যালুটা আমি নিব হচ্ছে হয় সেটা tan থিটা, না হয় cot থিটা। আর যদি এই ধরনের ফর্মেট থাকে, তাহলে হয় sec থিটা, না হয় cosec থিটা। যদি এই ধরনের ফর্মেট থাকে, হয় sin থিটা, না হয় কোসাইন থিটা, ওকে? আলটিমেটলি এটা করার গোল কি ছিল, যে এটাকে আমি সিম্পলিফাই করে একটা স্কোয়ার আকারে লিখতে পারবো, মানে এটাকে সামথিং আমি z² আকারে লিখতে পারবো, এটাকে সামথিং আমি z² লিখতে পারবো, এটাকে আমি z² লিখতে পারবো। এর সুবিধা কি, সুবিধা হচ্ছে আমি যদি এখন রুট করতে চাই, রুট করার পরে দেখো এটাকে আমি রুট করলাম, তো এখানে এটাও রুট হয়ে যাবে, এখানে জেড আসবে। বাট এটা তো এক্স্যাক্টলি কোনো ভ্যালু ছিল না, মানে রুট করতে মানে আমরা এটাকে রুট করতে পারতাম না, তাই তো? বাট এখানে করলে আমার ইজি হয়ে যাচ্ছে। তো দেখো ফার্স্ট ফার্স্ট আমরা দেখার চেষ্টা করি, এখানে √9 - x², মানে a² - x² এই ফরম্যাট। তো এখানে আমি এর ভ্যালু কি ধরতে পারি, হয় সাইন থিটা, না হয় কোসাইন থিটা। আমি ধরছি এখানে সাইন থিটা, তাহলে এক্স ইকুয়ালস টু ধরছি আমি 3 sin থিটা, 3 sin থিটা, ওকে? কারণ এটাকে যদি আমি স্কোয়ার করি তাহলে 9 হয়ে যাবে। তো এখান থেকে দেখো আমি যেটা পাচ্ছি 9 - 9 sin²থিটা, ওকে? আচ্ছা, তো আবার দেখ এখান থেকে কি করতে পারি আমি, 9 কমন নিয়ে ফেলতে পারি। কমনে যদি বাইরে নিয়ে আসি, তাহলে 1/√9, যেটা 1/3 হয়ে যাবে। তো 1/3 কে একদম বাইরে নিয়ে আসছি। 1 - dx, এখানে কি থাকছে, 1 - sin²থিটা, এটা মানে কি জানো, এটা মানে তোমাদের cos থিটা। তাহলে 1/3 ডিএক্স বাই এখানে হচ্ছে cos থিটা, cos থিটা, তাই তো? আচ্ছা, এখন দেখো সবকিছু করে ফেলেছি, বাট এই জায়গায় যে আমি সাবস্টিটিউট করেছি, এক্সটাকে কিন্তু আমরা চেঞ্জ করিনি, তাই না? তো এক্সটাকে এনিহাও চেঞ্জ করতে হবে। যে আমি এটাকে যদি 3 sin থিটা ধরি, তাহলে ডিএক্স কি হবে, ডিএক্স হয়ে যাবে 3 থাকছে সাইন থিটার জায়গায় কস থিটা, তাই তো? কস থিটা ডি থিটা। তাহলে এখানে কি বলতে হবে, প্রত্যেকটা জায়গায় যখন আমি এখানে বসে ফেলেছি,
এখান থেকে আমার এখানে লিখতে হবে, প্রত্যেকটা জায়গায় চেঞ্জ করে কি লিখতে হবে, 3 cos θ, 3 cos θ d θ, 3 cos θ d θ, 3 cos θ d θ। ওকে, আচ্ছা। তো এখানে এসে দেখো 3 আর 3 ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে। সো আলটিমেটলি এখানে আমার কোনো ই থাকছে না, কজ আর কস, কস θ এটা কিন্তু ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, জাস্ট থাকছে ডি থিটা। এটা মানে কি, এটা মানে θ+c, তাই তো, এটা মানে θ+c। সো এখানে তাহলে কি করতে পারি, θ+c এর জন্য আম, এখান থেকে আমি তাহলে বলতে পারি থিটা মানে হচ্ছে আমার sin ইনভার্স x/3, সাইন ইনভার্স, দেখো সাইন থিটা যেহেতু x/3 বলতে পারবো, sin ইনভার্স x/3 এটাকে আমি থিটা বলতে পারবো। তো এখানে দেখো থিটা ভ্যালু বসিয়ে দিই, তাহলে sin ইনভার্স x/3 প্লাস সি। তো দেখো এইভাবে কিন্তু আমি একটা ইন্টিগ্রেশন করে ফেলতে পেরেছি। তো এই কথাগুলো যদি বুঝতে পারো তাহলে তুমি এই ধরনের দেখেই, মানে ফাংশন দেখে বলে ফেলতে পারবে আচ্ছা এটার জন্য এটা বসাতে হবে। এছাড়াও আমরা চাইলে একদম ডিরেক্ট ফর্মুলাগুলো ইউজ করতে পারবো, যেমন দেখো এখানে লেখা আছে, দেখেছো, এই যে এই ফরম্যাট ছিল, এই ফরম্যাট থাকার মানে হচ্ছে sin ইনভার্স x/a, তাই তো। তো তুমি যখন দেখবে, ফার্স্ট অফ অল ওইভাবে তুমি কি প্র্যাকটিস করলে, প্র্যাকটিস করার পর, মানে কিছু দিন প্র্যাকটিস করার পর তোমার এটা আয়ত্তে চলে আসবে, তখন তুমি দেখবে যে আসলে এটা দেখলে তুমি এখানে বসিয়ে ফেলতে পারছো, সমস্যা হচ্ছে না। আচ্ছা, তো অলরেডি আমরা এটা করে ফেলেছি। এখন এইটা করে দেখি এটা কিভাবে করা যায়। একটা ওয়ে হচ্ছে সাবস্টিটিউশন করা যাবে, বাট এই ক্ষেত্রে না, এই ক্ষেত্রে এটা না করলে সুবিধা হবে। তো দেখি আমরা কিভাবে, x² √x² + 9 dx। তো এটাকে চাইলে একটা কাজ করা যায়, x² + 9 - 9 বাই হচ্ছে √x² + 9 dx, এভাবে লেখা যায়। এটার একটু সুবিধা কি, দেখো আমি এটাকে আলাদা দুটো ফ্র্যাকশনে লিখে ফেলতে পারবো। তো ফার্স্ট ওয়ানটাকে যদি লিখতে চাই, এখানে যা আছে এখানে তাই আছে, বাট ভিতরে একটা √ওভার আছে। সো ক্যান্সেল আউট হয়ে যাবে, উপরে জাস্ট একটা রুট থেকে যাবে এভাবে, x² + 9 ডিএক্স মাইনাস নাইন, নাইনটা থাকছে 1 বাই, এখানে √x² + 9 ডিএক্স এটা থাকছে। তো এটা একটা ফর্মুলা, এটা একটা ফর্মুলা, এটাতে কি বসাতে পারি, এটা জন্য লিখতে পারি, এটা থাকলে টোটাল আমি ফার্স্ট অফ অল স্টার্ট করবো হাফ এক্স দিয়ে, এরপর যা আছে তাই, x² + 9, দেন প্লাস, এখানে প্লাস সাইন আছে, প্লাস সাইন আছে, এখানে প্লাস বসিয়েছি, হাফ এ স্কোয়ার, এখন লগের ভিতর এক্স প্লাস, এখন যা আছে তাই, x² + 9, অ্যান্ড বাকিটুকু আমাকে এটার জন্য লিখতে হবে এভাবে, 9 থাকছে, এরপর যা আছে লগের ভিতর x + √x²+ 9, এটা লিখে ফেলতে হবে, দেন ফাইনালি সি। তো আমাদের হয়ে গেছে ইন্টিগ্রেশনটা, তাই তো। আচ্ছা, তো আমরা এই পর্যন্ত করেছি, আমরা দেখি আমাদের নেক্সট কি আছে। নেক্সট হচ্ছে আমার আরেকটা, এটা হচ্ছে ট্রিগোনোমেট্রিক, আমরা আইডেন্টিটিস ইউজ করতে পারবো। তো ফার্স্ট অফ অল আমি যেটা দেখতে পাচ্ছি, যদি এখানে এভাবে থাকে dx/1 + sin x, তোমাকে বুঝতে হবে যেখানে যে 1 + sin x, এটা তো আসলে নিচে থাকার কারণে কোনো কিছু করতে পারছি না। যদি স্কোয়ার হতো তাহলে হয়তো বা আমি ওই যে কজ এর যেই ফর্মুলা আছে সেটা বসিয়ে কিছু করতে পারতাম, বাট এমন কিছু দেওয়া নেই। সো আমি এটার যে কনজুগেট আছে সেটা দ্বারা উপরে নিচে আমি মাল্টিপ্লাই করব, মানে এখানে উপরে থাকবে 1 - sin x, নিচে হয়ে যাবে 1 + sin x, যেটা আগে থেকে ছিলই, সাথে আমি 1 - sin x গুণ করেছি, 1 - sin x। সো এখানে ডিএক্স দিচ্ছি, নিচে আসছে 1 - sin² x, আলটিমেটলি যেটা cos²x। সো 1 - sin x, এখানে সেটা হয়ে যাবে cos²x ডিএক্স। এখান থেকে দেখো এটা 6² x হয়ে যাবে। সো এটা ভালো জিনিস, আমরা কিন্তু অলরেডি জানি ট্যান ট্যান এক্স এর যে কি ডেরিভেটিভ সেটা হচ্ছে 6²x। সো আলটিমেটলি তাহলে কি হয়ে যাবে, এটা এটি ডেরিভেটিভটা বা ইন্টিগ্রেশন হয়ে যাবে কি 10x মাইনাস, এখানে হচ্ছে sin x/cos x, এটাকে বলতে পারি আমাদের tan x এর ইন্টিগ্রেশন আছে সেটা আমরা দেখতে পারি। ওকে, তো এটা এখানে আমি ডেরিভেটিভ বলে হতে পারি, এটা হচ্ছে আমাদের tan x। হুম, আচ্ছা। তো মাইনাস এটার জন্য কি বসাতে পারি, এইটা আমি উম, মানে ln, দেন হচ্ছে নিচে cos x, এই ফরম্যাটে লিখতে পারি। আচ্ছা দেখি আমাদের এখানে ফর্মুলাটা দেওয়া আছে কিনা, আমরা তো দেখলে জিনিসটাকে ধরতে পারবে। দেখো এখানে দেওয়া আছে
যদি এমন থাকে এ এক্স প্লাস বি 1/a, 1/a, এখানে লগ লগ বলতে আমি ln দিয়েছি, সমস্যা নেই, এটা হবে। সো ln cos এক্স প্লাস বি, মানে এখানে যা আছে তাই থাকবে প্লাস, তো আমরা এই কাজটাই করেছি এখানে। আর 1/a এর ভ্যালু কত? এর ভ্যালু এখানে আছে 1। সো এখানে আসলে এর ভ্যালু আলাদা করে কোনো কিছু ম্যাটার করছে না। সো এখানে আমরা তাহলে কি করতে পারি? উম, আচ্ছা, এখানে এইটা মেবি একটু কমপ্লিট হয়নি, এখানে একটু ঝামেলা আছে, সেটা কি? এটা তো জাস্ট 10x হয় না, এটা 10x sec x হয়ে যায়, তাহলে এটা আরো সহজ হয়ে গেল। এখানে sin x বাই cos x cos square x, তো তো আলটিমেটলি এখানে 10x থাকছে টাইমস sec x হয়ে যাচ্ছে। সো এটা কার ডিফারেন্সিয়েশন, মানে কার, হ্যাঁ কার ডিফারেন্সিয়েশন, এটা মেনলি sec x এর জন্য। সো এটা ইন্টিগ্রেট করলে যেটা পাবো সেটা হচ্ছে sec x, সরি dx হবে না, প্লাস c। সো আলটিমেটলি এটা সলভ হয়ে গেছে, সহজ ছিল একদম। ওকে, তো এখন দেখি, এটা হচ্ছে উপরে sin x, নিচে সেম টু সেম আগের মতো ছিল 1 + cos x। সো আমরা কি করবো, আমরা সেম কাজটাই করব। আমরা এখানে কনজুগেট দ্বারা উপরে মাল্টিপ্লাই করব। মাল্টিপ্লাই করলে উপরে হচ্ছে 1 মানে sin x টাইমস 1 - cos x, এটা থাকছে। নিচে হচ্ছে আমার 1 - cos স্কোয়ার এক্স আলটিমেটলি সাইন স্কোয়ার এক্স, এটা চলে আসছে ডিএক্স। এখান থেকে দেখো, এখানে সাইন এক্স আর সাইন স্কোয়ার এক্স এর মাঝখানে একটা সাইন এক্স কি হয়ে যাবে, ক্যান্সেল আউট হয়ে যাবে। তো থাকবে 1 - sin x মাইনাস cos x বাই সাইন এক্স, দ্যাট মিনস এটা হচ্ছে cot x dx, এটা বলতে পারি। ওকে, তো এটা মানে হচ্ছে আমার কোসেক এক্স, তাই তো? এটা মানে হচ্ছে আমার কোসেক এক্স, এন্ড এইটা মানে হচ্ছে আমার কোসেক ডিএক্স, এটা হচ্ছে আমার কট এক্স ডিএক্স। এখন চাইলে আমরা ডিরেক্টলি ফর্মুলা বসে করে ফেলতে পারি, যেমন আমাদের আগে ছিল। কোথায় ছিল? এই যে দেখ, এখানে আমার কি প্রয়োজন, কোসেক এক্স, তাই তো? তো জাস্ট কোসেক এক্স লিখি 1/a লগ কোসেক এক্স, টোটাল এই ফর্মেটটুকু। আর আমার কট এক্স প্রয়োজন, যেটা হচ্ছে 1/a লগ সাইন এক্স প্লাস সামথিং, এইটা। হুম, আচ্ছা, তো মেইনলি আছে টেরিক্স আর কটেক্স, এগুলো একটু কাইন্ড অফ ইজি, এটা মনে রাখা যায়। সো এটা থাকে। তো আমরা বাকিটুকু কন্টিনিউ করছি না, আমরা এই পর্যন্তই রাখছি। যেহেতু হচ্ছে বাকিটুকু করে দেওয়া যাবে, আমরা এখানে বসিয়ে ফেলবো ফর্মুলা অনুযায়ী, তাহলে এটা করে ফেলতে পারবে। তো সামনে আমাদের আরো কিছু প্রবলেম আছে, বাট আজকে আমরা এই পর্যন্ত রাখবো, আমাদের কাজটি এই পর্যন্ত থাকবে। নেক্সট আরো কিছু ক্যালকুলেশন দেখবো, এবং আমরা সরাসরি কিভাবে এলিমেন্ট নিতে হয়, আহ আমাদের যে ফিজিক্সে এক্সাক্ট যেই অ্যাপ্লিকেশন আছে সেগুলো আমরা স্টার্ট করে ফেলবো। মোটামুটি আমাদের বেশ কিছু মেথড শেখা হয়েছে, এবং ফিউচারে আমরা যখন সলভ করতে থাকবো তখন বেশ কিছু মেথড শিখে ফেলবো। সো আজকে ক্লাস এই পর্যন্ত ছিল। টিমের সবাইকে বেস্ট উইশেস, এবং তোমাদেরকে কিছু SW দেওয়া হবে, দ্যাট মিনস এই টাস্ক গুলো এখানে যা আছে এগুলো দেওয়া হবে, সেগুলো তোমরা ট্রাই করে দেখবে অবশ্যই। সো সবাইকে সালামু আলাইকুম।